তো জাস্ট প্রথম 10টা মিনিট আমরা একটু কানেক্ট করে নিই যে কি কি আছে কি কি নেই, দেন আমরা 10টা মিনিট পরে আবার শুরু করছি কোর্সটাকে। তো আমরা এইগুলো হয়তো দেখেছিলাম যে আমরা তিন ভাবে আমাদের ডকুমেন্টেশনটাকে পড়বো, মানে কোর্সটাকে অ্যাচিভ করব। একটা হচ্ছে যে আমরা বলেছিলাম অফিসিয়াল ডকুমেন্টেশন বা অফিসিয়াল ডকস। তো আমরা যাই টেকনোলজি ইউজ করি না কেন, এখানে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তার সাথে পিএইচপি আর লারাভেল, তো এইগুলোর জন্য অফিসিয়াল ডকুমেন্টেশন, মানে যারা এগুলোকে মেনটেন করে বা যারা এদেরকে ডেভেলপ করেছে এই অ্যাপ্লিকেশন গুলোকে, তাদের যে মাদার ওয়েবসাইট বা মেন ওয়েবসাইট, সেগুলোকে বলি আমরা অফিসিয়াল ডকস। তো ওর বাইরে কোনো ইনফরমেশন খুব একটা হয় না, মানে ওর বাইরে কোনো এমনও কিছু হয় না যে ওর বাইরে কিছু এক্সিস্ট করে। ডকুমেন্টেশন মিনস লাস্ট ওয়ার্ড ওই টেকনোলজি, কারণ ওই টেকনোলজিকে যারা মেনটেন করে বা ডেভেলপ করে, তারা প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন, কোনগুলো ডেপ্রিকেট হয়ে গেছে, কোনগুলো অ্যাভেলেবেল রয়েছে, কোনগুলোর কি কাজ, বা কোনগুলো কোন ভার্সনের মধ্যে আপগ্রেড করা যাবে কিনা, এই সমস্ত ইনফরমেশন গুলো অনেক সময় থার্ড পার্টি ওয়েবসাইট বা যেগুলো আমরা ইউজ করবো হয়তো আমাদের কোর্স W3 স্কুলস, ওর মধ্যে খুব একটা থাকে না। তো ওগুলো যদি ইনডেপথ জানতে হয় কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে, সাপোজ যদি HTML বলি, তো HTML এর কোনো একটা ট্যাগ নিয়ে, তো ওটাকেও জানতে যদি হয়, তাহলে আমরা চলে যাবো হচ্ছে অফিসিয়াল ডক্সে। তো অফিসিয়াল ডক্সটা হচ্ছে আমাদেরকে হেল্প করবে ইনডেপথ যাওয়ার জন্য। সেটা তোমাদের একটা থাকতে হবে কিউরিসিটি যে আমি একটু আরো জানবো, বা কেন এটা হয় বা কেন ওটা হয়। একটু ডিফিকাল্ট হয়ে যায় অ্যাজ এ বিগিনার লেভেলে ডকুমেন্টেশন পড়ে কাজ করা। তাও এটা খুব ভালো একটা হ্যাবিট যে আমরা একটা ডেভেলপমেন্টের কোর্সে এসেছি। তো ডেভেলপমেন্ট মিনস মানেই হচ্ছে একটা কমপ্লিট বা কন্টিনিউয়াস একটা প্রসেস, যেখানে সবসময় একটা পড়াশোনা রাখতে হবে, সবসময় একটা কালচার রাখতে হবে। তো তার জন্য সব থেকে বেস্ট একটা অপশন হচ্ছে অফিসিয়াল ডক্স। তো এটা একটা হ্যাবিট রাখবে। HTML, CSS এর জন্য যেটা অফিসিয়াল ডক্স মেনটেন করে, তাকে আমরা বলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্সিয়াম বা W3C। ঠিক আছে, এরা এটাকে মেনটেন করে মানে হচ্ছে যে HTML বা CSS এর মধ্যে কোন ট্যাগ বা কোন সিনট্যাক্স গুলো এই ভার্সনে থাকবে। যেমন HTML5 ইউজ করি আমরা, তো ওর মধ্যে কোন ট্যাগ, এখন ট্যাগ হয়তো অনেকে বুঝতে পারছো না, আমরা পরে সব পড়বো, আজকে একটা আস্তে আস্তে এগোবো। জাস্ট একটু ব্রিফ আমরা বুঝে নিই যে অফিসিয়াল ডক্স গুলোর কাজ কি। অফিসিয়াল ডক্স এর কাজ হচ্ছে এটা যে আমরা কি করে বুঝবো যে কোন ট্যাগ বা কোন এলিমেন্ট বা কোন সিনট্যাক্স গুলো কোন ভার্সনের মধ্যে আছে কি নেই, বা কোন ডেপ্রিকেট হয়ে গেছে, মানে এগুলো আর ইউজ হয় না। একটা হয় ডেপ্রিকেট হয়ে যাওয়া, একটা হয় অবসলিউট হয়ে যাওয়া। তো অবসলিউট মানে হচ্ছে ওটা নেই, এক্সিস্ট করে না। আর ডেপ্রিকেট মানে হচ্ছে যে ওটা আপডেট নেই কিন্তু ইউজ করতে পারো। যেরকম অনেকে হয়তো যারা HTML জানো তাদের জন্য বলছি, যে অনেকে হয়তো তোমরা মার্কিউ ইউজ করেছো, তো মার্কিউ বা ব্লিঙ্ক ইউজ করেছো, তো এইগুলো কিন্তু ডেপ্রিকেট হয়ে গেছে। ডেপ্রিকেট মানে হচ্ছে এগুলো অন্যান্য ব্রাউজারে এখনো যারা সাপোর্ট করে যাচ্ছে তারা চলছে, কিন্তু এরা রেকমেন্ডেশন করে না বা রেকমেন্ডেড নয় এইগুলো যে তোমরা ফার্দার ইউজ করো, মানে ওগুলো ডেপ্রিকেটেড। তো এইরকম ইনফরমেশন যদি পেতে হয় যে কোনগুলো আমাদের HTML5 এর মধ্যে এখনো রয়েছে, বা কোনো ডেপ্রিকেট হয়ে গেছে, কোনগুলোর অ্যাকচুয়াল একটা ট্যাগ নিয়ে যদি আমাকে একটা 2 পেজ বা 3 পেজ বা 10 পেজ যদি পড়তে হয় ইন ডেপথ, তাহলে তার বেস্ট লোকেশনটা হচ্ছে অফিসিয়াল ডক্স। এর মধ্যে প্রত্যেকটা লিঙ্ক গুলো আমি দিয়ে দিয়েছিলাম যাতে তোমাদের বারবার খুঁজতে না হয়। গুগল তো রয়েছেই, ইউটিউব তো রয়েছেই, তার সাথে এটাকেও তোমরা একটু ট্যালি করতে পারো। তো W3.org তে আমরা যদি চলে যাই, তাহলে তোমরা এখান থেকে HTML CSS এর অফিসিয়াল ডকটাকে আমরা বুঝতে পারবো। জাভাস্ক্রিপ্টের জন্য, জাভাস্ক্রিপ্ট যে মেনটেন করে তাকে তাকে বলি আমরা একমা ইন্টারন্যাশনাল। একমা ইন্টারন্যাশনাল হচ্ছে একটা বডি ওয়ার্ল্ড ওয়াইড যারা জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড গুলোকে বানায়। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কিভাবে চলবে, তার মধ্যে কিভাবে ফাংশনস গুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, কোনগুলো ডেপ্রিকেট হয়ে গেছে, কোনগুলো ইউজ হবে না, কোনগুলো কোন ভার্সনে ইউজ হবে, যে স্ট্যান্ডার্ড বলি আমরা। যেরকম যদি বলতে পারি ইন্ডিয়ার সমস্ত ব্যাংকের স্ট্যান্ডার্ড RBI, বা আমরা বলতে পারি ইন্স্যুরেন্সের জন্য IRDI রয়েছে। আয়ার কি বলে, IRDI বলে কি বলে, IRDA বলে মনে হয়। তো IRDA বলতে পারো বা RBI বলতে পারো। এইগুলো যে ব্যাংক বা ইন্স্যুরেন্স বা ডিফারেন্ট ডিফারেন্ট বডি গুলো যারা মেনটেন করে, সেই রকমই হচ্ছে এগুলো এরা মেনটেন করে। তো এর বাইরে কোনো ইনফরমেশন নেই। তো এর মধ্যে আমরা আমাদের যে এই কোর্সে যেগুলো লাগবে সেগুলো তোমরা দেখতে পারো, যে W3.org, একমা ইন্টারন্যাশনাল, দেন PHP.net। তো PHP-র জন্য এটা হচ্ছে অফিসিয়াল ডক্স, আর আমরা পড়বো হচ্ছে Laravel.com। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল ডক্স থেকে পড়ার জন্য, এটা সবসময় আমাদের একটা মানে সাথী হয়ে থাকবে কোর্স চলাকালীন, কোর্সের পরেও সবসময়, কারণ এর বাইরে কিছু নেই। PHP নিয়ে জানতে গেলে PHP.net এর বাইরে ইনডেপথ নলেজ নেই। Laravel.com এর বাইরে কোনো ইনডেপথ তার সিনটেক্স নেই, কিছু যা আছে এর মধ্যেই আছে। তো আমরা এইগুলোকে বুঝবো। এরপর দেখেছিলাম যে আমরা যদি কিছু প্র্যাকটিস করবো, তখন আমরা দুটো লেভেল বুঝেছিলাম, মেইনলি তিনটে লেভেল যদি বলি, একটা বিগিনার বা ফ্রেশার, একটা বলি ইন্টারমিডিয়েট, একটা বলে মাস্টারি। আর যদি ওটাকে ব্রডলি বলি তাহলে আমরা বলতে পারি একটা বিগিনার টু ইন্টারমিডিয়েট বা বিগিনার, আর একটা হচ্ছে মাস্টারি বা অ্যাডভান্স লেভেল। তো অ্যাডভান্স লেভেলের কন্টেন্ট গুলো খুব একটা
গোছানো থাকে না বলেই আমরা কোর্স করতে যাই, আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ হয়ে যায়। হয়তো অনেক ইউটিউবে বা W3 স্কুলে অনেক কিছু আছে কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যায়। তো ওগুলো বোঝার জন্য তো আমরা 3 নম্বরটা যেটা রয়েছে প্রজেক্ট বেসড রিসোর্সেস, যে কাস্টমাইজ নোটস পড়বো আমরা, সেগুলো বাংলা ভাষায় বুঝবো, দেন আমরা তার কাস্টমাইজ কোড গুলোকেও বুঝবো। কিন্তু ওগুলো বোঝার সময় যেগুলোকে থিওরিটিক্যাল পড়াশোনা করতে হয়, তার জন্য W3 স্কুলস একটা খুব ভালো প্ল্যাটফর্ম। এই জন্য অ্যাজ এ বিগিনার লেভেল পর্যন্ত বলতে পারো যে ওর মধ্যে যেহেতু ইনবিল্ট বা বিল্ট ইন কম্পাইলার বা ইন্টারপ্রিটার থাকে, যে বিল্ট ইন আমরা কোডটাকে অন দা গো রান করতে পারি। যে ওর জন্য কিছু কোড এডিটের পরে পড়বো আমরা, কোড এডিটের দরকার হয়, সেগুলো ইনস্টল করতে হয়, ল্যাপটপ অন করতে হয়, ডেস্কটপ অন করতে হয়, তারপর কাজ করতে হয়। তো অন দা গো বলতে হয়তো রাতে ঘুমোচ্ছে, মনে পড়ে একটা কোড রান করতে হবে, তো ল্যাপটপ ডেস্কটপ অন না করে মোবাইল থেকে কোডটা রান করে নিলাম। তো অন দা গো যদি কোনো কাজ করতে হয় বা বাসে যাচ্ছে, ট্রাভেলিং করছে, কোথাও করছে, তখন কাজ করতে হয়। এই জিনিসগুলোর একটা অ্যাডভান্টেজ দেয় আমাদেরকে W3 স্কুলস। একটা এটা ওয়ান অফ দা, অনেক এরকম সাইট আছে, অনেক আছে, কোড পেন আছে, এরকম অনেক আছে। তার মধ্যে W3 স্কুলের একটা এক্সাম্পল নিয়েছি, এটা খুব ভালো একটা ওদের থেকে, কারণ নোটস থাকে এর মধ্যে, আর একটা সিকোয়েন্সিয়ালি ম্যানারে ওরা লিখে রেখেছে কি কি টপিক পড়তে হয়, ওই টপিক গুলোর ছোট ছোট এক্সাম্পল দিয়ে রেখেছে, আর ওকে রান করার ওই লোকেশনটা ওর মধ্যে দিয়ে রেখেছে। এই জন্য এটাকে জাস্ট রেকমেন্ড করা, তোমরা ইউজ করতে পারো নাও করতে পারো। আর দেন হচ্ছে MDN, মজিলা ডেভেলপার নেটওয়ার্ক, এর মধ্যেও আমরা জাভাস্ক্রিপ্ট, HTML আর CSS, এই তিনটের মানে যেরকম একটা অফিসিয়াল ডক্স হয়, এটা অফিসিয়াল ডক্স থেকে কম কিছুই না, কিন্তু অফিসিয়াল না, কিন্তু অফিসিয়াল থেকে কমও না। মজিলা একটা অনেক বড় ফাউন্ডেশন, যে সবকিছুকে মেনটেন করে, সবকিছুকে কোনটা ডেপ্রিকেট হয়েছে, কোনটা অবসলিউট হয়ে গেছে, কোনটার কোন ভার্সন সাপোর্ট করে, কোন ট্যাগের কাজ কি, তার সিনট্যাক্স কিভাবে লিখতে হয় ইন ডেপথ। মানে একটা ট্যাগ নিয়ে হয়তো আমরা 2 মিনিট পড়বো, তো 2 মিনিটটাকে 2 ঘন্টাতে কিভাবে পড়তে হয়, 2 ঘন্টাকে 2 দিন কিভাবে পড়তে হয়, ওইটার মধ্যেই আমাকে অনেক কিছু করতে হবে। সেরকম তো ইনডেপথ নলেজ হয়। তো ইউটিউবে কোনো অনেক ভিডিও আছে, কিন্তু ওগুলো দেখে খুব একটা ক্ল্যারিটি আসে না, কারণ সব অথার নিজের ভাষায় বোঝায়, নিজের কথায় বোঝায়, কিন্তু সমস্ত হয় বোঝায় না। সমস্ত হয় বুঝতে গেলে এটা হচ্ছে আলটিমেট একটা ওয়েবসাইট। আমি কেন বললাম HTML CSS জাভাস্ক্রিপ্টের কথা, একটা কথা সবথেকে ভালো বুঝে রাখো। আমরা আমাদের ব্রাউজার, আমরা তো ওয়েব অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স একটা করছি বা কোর্সে এসছি। তো ওয়েব ডেভেলপমেন্ট মিনস যে একটা এমন একটা অ্যাপ্লিকেশন যেটা ওয়েবের মধ্যে রান করবে। ওয়েব মিনস যেখানে HTTP বা HTTPS প্রোটোকল, আলটিমেটলি বলতে পারো নন টেকনিক্যালি যেখানে ব্রাউজার্স রয়েছে, মিনস গুগল ক্রম, মজিলা, সাফারি, এইগুলোতে যখন তোমার কোনো অ্যাপ্লিকেশন রান করছে, একটা অ্যাপ্লিকেশন 3 ভাবে রান করতে পারে। একটাকে বলি আমরা ডিভাইস বেসড বা তোমার ডেস্কটপ বলতে পারো বা ল্যাপটপ বলতে পারো। ইন জেনারেল আমরা ডেস্কটপ অ্যাপ বলি, যেগুলো ডেস্কটপ অ্যাপ মনে হচ্ছে তোমার ওই ডেস্কটপের মধ্যে ইনস্টল করতে হবে, যেমন VS কোড ইনস্টল করতে হয়, বা তুমি একটা কোনো একটা মাইক্রোসফটের অফিস প্যাকেজ ইনস্টল করতে হয়, ইনস্টল করে কাজ করছো, ওটা কিন্তু তোমার OS ডিপেন্ডেন্ট হয়ে গেল বা ডিভাইস বেসড হয়ে গেল। তো এটা একটা নেচার, তুমি ওইভাবে কাজ করতে পারো। নাম্বার 2 হচ্ছে নেটিভ অ্যাপ। নেটিভ অ্যাপ হচ্ছে ডেস্কটপ থেকে একটু বেরিয়ে গিয়ে যখন আমরা মোবাইল বা ট্যাবলেটে চলে আসি, ট্যাব বা মোবাইলে, ওগুলো হয়ে যায় একটা অন্য ক্যাটাগরি চলে আসে আমরা। সেখানে কিন্তু অ্যান্ড্রয়েড যদি হয় তো অ্যান্ড্রয়েড বেসড অ্যাপ হতে হবে, বা যদি আমার কোনো iOS হয় তো iOS এর কোনো অ্যাপ হতে হবে, যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজের অ্যাপ হতে হবে। ওখানে কিন্তু ওটা OS ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কেন ডিভাইস তো বটেই, কিন্তু ওটা কমপ্লিটলি OS ডিপেন্ডেন্ট। ওটা একটা হতে পারে। নাম্বার 3 হতে পারে একটা, যে আমার এই দুটো টেকনোলজিকে বাদ দিলাম, যে আমরা ডেস্কটপ অ্যাপও কাজ করছি না, আর আমার নেটিভ অ্যাপও কাজ করছি না। তা থার্ড কি? থার্ড হচ্ছে যে ওয়েব অ্যাপ। ওয়েব অ্যাপ মিনস মানে হচ্ছে যে আমরা একটা ব্রাউজারে ওই অ্যাপটাকে রান করাবো, যে ব্রাউজারটা ইন্ডিপেন্ডেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট টু OS, ইন্ডিপেন্ডেন্ট টু ডিভাইস। না আমার ওখানে কোনো সিস্টেম বা কোনো OS, দুটোই, একটা ডিভাইস হতে পারে, যে একটা ডিভাইস বানানো হয়েছে ম্যাকবুক, ম্যাকবুকের মধ্যে উইন্ডোজ রান করতে পারে, কিন্তু উইন্ডোজের মধ্যে ম্যাকবুক রান করতে পারে না ইন জেনারেল। তো ওটা ডিভাইস ওরিয়েন্টেড হয়ে গেল। আরেকটা হয় OS ওরিয়েন্টেড, যে অ্যান্ড্রয়েডের অ্যাপ তোমার কিন্তু মাইক্রোসফটে কাজ করবে না, বা মাইক্রোসফটের কোনো অ্যাপ তোমার অ্যান্ড্রয়েডে কাজ করবে না। এগুলো পুরো ডিভাইস তো বটেই, প্লাস তোমার হয়ে গেল এখানে OS ডিপেন্ডেন্ট। এই দুটোর অল্টারনেট হয়ে গেল যে ওয়েব অ্যাপ। ওয়েব অ্যাপের আমরা যেটা ইউজ করি সব থেকে বেশি প্রচলন, আর আস্তে আস্তে সব ওয়েব অ্যাপের দিকে কনভার্ট হচ্ছে। কারণ অনেক ফ্লেক্সিবিলিটি, অনেক সিকিউরিটি, অনেক কন্ট্রোল চলে আসে। যে ব্যাংকের সমস্ত রকমের, যদি তুমি তোমরা জেনে থাকো, ব্যাংকের সমস্ত ট্রানজাকশন যতই আমরা অ্যাপে করি না কেন, অ্যাপের মধ্যে সব জিনিস থাকে না। আর ডিভাইসের অ্যাপ তো হয় না ওটার, মানে যেগুলো আমরা ডেস্কটপ অ্যাপ বলি, তো ডেস্কটপ অ্যাপ তো ওরা দেয় না, কারণ খুব লেস সিকিউরিটি হয়ে যায়। কেন? যে একটা অ্যাপের অনেক সিকিউরিটি ফিচার তোমাকে আমি দিয়েই দিলাম, তুমি তো ওটাকে ডিকোড করে ভেঙে বুঝতেই পারো, তো ওটা তো হয় না। তো ব্যাংকিং অ্যাপ সবসময় কি করি আমরা, মোবাইল অ্যাপ ইনস্টল করি, ওর মধ্যে অনেক লিমিটেড অ্যাক্সেস থাকে, লিমিটেড ইউজেস থাকে। তো তার থেকে ভালো হচ্ছে ওয়েব অ্যাপ। যখন আমরা ব্রাউজারে গিয়ে কোনো একটা ব্যাংকের নাম দিয়ে অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং করি, ওটার মধ্যে কিন্তু সব থাকে। তো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েব অ্যাপ, যেটা একটা ডিভাইসের ওপরও কাজ করছে না,
আর একটা ওএস এর উপরে কাজ করছে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, যেখানে ব্রাউজার পাবে মানে হচ্ছে ওয়েব, W3, যাকে বলি আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো যেখানে WWW চলে আসছে, ওই জায়গার মধ্যে যখন রান করবে তখন আমরা এক কথা বলছি ওয়েব অ্যাপ। তো আমাদের এই কোর্সটার মধ্যে আমরা একরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইছি যেটা আমাদের ওই ওয়েবের মধ্যে রান করবে। এটা ক্লিয়ার? এবারে ওয়েবের মধ্যে যখন রান করবে, যে আমি এটা কেন বললাম যে এইটা মজিলা নেটওয়ার্ক ডেভেলপমেন্ট বা ডেভেলপার নেটওয়ার্ক বা MDN এর যেতে আর HTML CSS জাভাস্ক্রিপ্টটা কেন শিখতে হয়, আলটিমেটলি একটা কনসেপ্ট কে বলি একটু ছোট্ট করে, তাহলে বুঝতে পারবে কেন ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি বুঝলাম, যে একটা ডেস্কটপ অ্যাপ হতে পারে, একটা হতে পারে তোমার নেটিভ অ্যাপ, আর একটা হতে পারে ওয়েব অ্যাপ। তাহলে নেটিভ অ্যাপও পড়ছি না আমরা এখন, আর ডেস্কটপ অ্যাপও পড়ছি না, তাহলে দুটোকে বাদ দিয়ে দিই, আমরা এখন ওয়েব অ্যাপ বুঝছি। ওয়েব অ্যাপের মধ্যে যদি আমরা বুঝি যে ওয়েব অ্যাপের মধ্যে যাই আমরা রেন্ডার করছি, রেন্ডার মানে হচ্ছে যখন কোনো কোড রান করা হয়, রান করার পর আমরা আউটপুট দেখি, ঠিক আছে, ওটা রেন্ডার। যখন আমাদের কিছু দেওয়া হয় তখন বলে রেন্ডার। যেমন তোমার নাম শুনছো টেন্ডার, টেন্ডার মানে যখন আমরা কিছু টেন্ডার ভরি, মানে কিছু ইনফরমেশন দিই যে আমরা এটা দিলাম তোমাকে। আর রেন্ডার মানে থাকে উল্টোটা, যখন আমাদেরকে কেউ ওটা আমাদেরকে দেয়। সফটওয়্যারের টেকনোলজিতে আমরা ইউজ করি, যখন সার্ভার কিছু আমাদেরকে ব্রাউজ বা সার্ভ করে, আমরা যখন ব্রাউজ করি কিছু, তার রেসপন্স কিছু আমাদেরকে দেয়, তখন টেকনিক্যালি বলি আমাদেরকে ওটা রেন্ডার করা হচ্ছে, ওটা রেন্ডার করা হয়েছে, মানে সার্ভ করা হয়েছে। যখনই সার্ভ হয় না, তখন আলটিমেটলি কি হয়, সার্ভ কোথায় হলো, আমরা কি বুঝলাম W3 তে, বা WWW তে কি বুঝলাম, ওয়েব অ্যাপ কোনটাকে বুঝলাম, ব্রাউজার। তো ব্রাউজারটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লে গ্রাউন্ড, যেখানে খেলাগুলো হবে, যেখানে সব কাজগুলো হবে। তো প্লে গ্রাউন্ড যদি ব্রাউজার হয়, তো ব্রাউজারের মধ্যে সমস্ত কাজ চলবে, এটা বুঝলাম, যে আমরা যেহেতু ডেস্কটপ অ্যাপ দেখছি না, নেটিভ অ্যাপ দেখছি না। তো ব্রাউজার মাত্র তিনটে ল্যাঙ্গুয়েজকে বোঝে। কি কি বোঝে? কোর HTML কে বোঝে, কোর CSS কে বোঝে, আর কোর জাভাস্ক্রিপ্ট কে বোঝে। তাহলে কোশ্চেনটা হচ্ছে, যদি কোর HTML, কোর CSS, কোর জাভাস্ক্রিপ্ট কে বোঝে, তাহলে আজকের ডেটে তো অনেক কিছু চলে এসেছে, রিয়াক্ট আছে, অ্যাঙ্গুলার আছে, ভিউ আছে, নোড আছে, অনেকগুলো ব্যাক এন্ড আছে, ডিফারেন্ট ডিফারেন্ট, PHP আছে, লারাভেল আছে, জ্যাঙ্গো প্রচুর আছে, এক্সপ্রেস আছে, প্রচুর আছে। তাহলে ওগুলো কি করে চলছে? কোশ্চেনটা আসতেই পারে, যে আমরা একদিকে বলছি এটা যে ব্রাউজার HTML CSS জাভাস্ক্রিপ্ট ছাড়া কিছুই বোঝে না, আর একদিকে বলছি সব কিছু কাজ করে। তাহলে নিশ্চয়ই এন্ড অফ দ্য ডে যখন ব্রাউজারের মধ্যে রান হবে ওটা, আলটিমেটলি যদি ব্রাউজার HTML CSS জাভাস্ক্রিপ্ট কি সাপোর্ট করে, তাহলে একটা জিনিস ট্রুথ, যে যাই কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করি না কেন আমরা, আলটিমেটলি এই তিনটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তাকে কনভার্টটা হতে হবে। তো এটা মোটামুটি একটা মাথায় বসিয়ে রাখো, যে আমরা যাই ইউজ করি না কেন, রান টাইমে যাই সোর্স কোড আসুক না কেন, ওই সোর্স কোড এই তিনটে কোডের মধ্যে ভেঙে যায়। একটা হচ্ছে ট্যাগ মিনস HTML, একটা হচ্ছে স্টাইলিং মানে CSS, আর একটা হচ্ছে কোর জাভাস্ক্রিপ্ট। এই তিনটে কোডের মধ্যে ভেঙে যায়। যে তিনটে কেন ইউজ হয়, কারণ একটা ওয়েব অ্যাপ মিনস যেটা ব্রাউজারের মধ্যে ওয়েবসাইট দেখছি আমরা, সেখানে যাই দেখছি না কেন ওগুলো তিনটেরই কম্বিনেশন রয়েছে। একটা হচ্ছে স্ট্রাকচার, যে স্ট্রাকচারের মধ্যে ওয়েবসাইটটা দাঁড়িয়ে আছে, যেমন হেডারটা কত বড় রয়েছে, হেডারটা কোন দিকে আছে, ঠিক আছে, তার নিচে কোন পোর্শনটা আছে, ফুটারটা কোন দিকে আছে, এই যে স্ট্রাকচার পার্টটা, ওটা হচ্ছে আমাকে ট্যাগ গুলো দেয়। ট্যাগ মিনস HTML আমাকে স্ট্রাকচারটা করে দিচ্ছে, ব্রাউজার HTML-টাকে বোঝে। যখনই কোড রান করবে তখন দেখবে ভাই আমার ট্যাগ গুলো কি কি আছে, ও ট্যাগ গুলোর ডেফিনেশন ব্রাউজারের কাছে দেওয়া আছে, ও ট্যাগ গুলোকে দেখে কি ট্যাগ, আর ওই ট্যাগ গুলোকে নিয়ে সে রান গুলো করিয়ে দেয়। এটা হলো। দেন CSS কে বোঝে, যে CSS ও জানে যে আমার CSS পেলে আমি কি করব, আমি স্টাইল করে দেবো। স্টাইল মিনস আমি সুন্দর করার জন্য, টু মেক ইট বিউটিফুল, যে কোথায় কোথায় কোন কালার দিতে হবে, কোথায় কোথায় কোন শ্যাডো দিতে হবে, কোথায় ইমেজ দিতে হবে, কোথায় লিঙ্ক দিতে হবে, যা যা এগুলো দিতে হয় তাকে সুন্দর করার জন্য। এই সুন্দর করার জন্য কাজগুলো হয়, ডেকোরেট করার জন্য কাজগুলো হয়, সেগুলো CSS কে ও দিয়ে করে, আর CSS টা ব্রাউজার বোঝে। কোর জাভাস্ক্রিপ্ট কে রান করার জন্য যে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন হয়, ওই ইঞ্জিনটা ব্রাউজারের মধ্যে ফিট করা থাকে। যদি 2008-এর এদিকে আসো, যখন নোড আসেনি, জাভাস্ক্রিপ্ট 2008 পর্যন্ত কাজ করতো অনলি ব্রাউজারে। ব্রাউজারের বাইরে জাভাস্ক্রিপ্ট এক্সিস্ট করতো না। জাভাস্ক্রিপ্টের উদ্দেশ্যই ছিল যে কিছু একটা ইন্টারাক্টিভ করা, একটা এমন কিছু করা যাতে ইউজারের একটু এক্সপিরিয়েন্সটা ভালো হয়। যে HTML দিয়ে তো স্ট্রাকচার হয়ে গেল, CSS তো ডিজাইন হয়ে গেল, এবার কিছু এমন কিছু করা যায় যে ইউজারের সাথে কথা বলতে পারি। কোথাও ক্লিক করলে আমার সঙ্গে কথা বলবে যে হ্যাঁ তুমি এটা করেছো, ক্লিক করেছো, বা এটা ক্লিক করলে এটা সাবমিট হবে, সাবমিট করছে বলবে হ্যাঁ সাবমিট হয়েছে। এরকম কিছু একটা ইন্টারাক্টিভ করবে, অ্যাক্টিভিটি করবে। এই অ্যাক্টিভিটি গুলো, বা টু মেক ইট ইন্টারাক্টিভ ইউজারের সাথে, ইউজারের যে এক্সপিরিয়েন্সটা, যাকে বলি আমরা UX, এক্সপিরিয়েন্সটাকে দেওয়ার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ হতো, আর কিছুই না। আর UI যেটাকে বলি ইউজার ইন্টারফেস, সেটার জন্য HTML and CSS। তো UI UX মানে হচ্ছে আমরা যে ওয়েবসাইটটাকে দেখি, তার মধ্যে UI মানে হচ্ছে HTML প্লাস CSS,
আর ইউএক্স মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা কোর। এই তিনটে কোর টেকনোলজি দিয়েই কিন্তু আমাদের ওয়েব অ্যাপ মিনস ব্রাউজারের মধ্যে আমরা যাই দেখি না কেন, এই তিনটে টেকনোলজি কিন্তু এসে কনভার্ট হয়ে গিয়ে রেন্ডার হয়। তার উপরে যখন ওই লেয়ারটা আসছে, ওই লেয়ার আসা পর্যন্ত অনেক কিছু হতে পারে, কোনো অবজেক্ট হতে পারে, যে প্রসেসিং হচ্ছে কোনো একটা অবজেক্টে অন্য কোনো ফরম্যাটে আসছে, থাকতেই পারে। যখন সেটা প্রসেস হবে, যখন আমরা আউটপুটটা পাবো, যখন রেন্ডার হবে, সার্ভ হবে, তখন কিন্তু টেকনোলজিতে যাবে। এই জন্যই বললাম যে আলটিমেটলি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টকে যদি স্কিপ করে দিয়ে কোনো কোর্স করা যায়, তাহলে কিন্তু আমরা বেসিকটাই বুঝলাম না, যেটা দিয়ে অ্যাকচুয়ালি কাজ হতো, কাজ হচ্ছে, আর হয়তো কাজ হবে। তিনটের কোনো অল্টারনেট নেই। এইচটিএমএল এর তো কোনো অল্টারনেটই নেই, ঠিক আছে। সিএসএস এরও কোনো খুব একটা আজকে ডেটে অল্টারনেট ওইভাবে নেই। কারণ আমরা যদি বলি স্যার এখন তো বুটস্ট্র্যাপ চলে এসছে, টেলভিন চলে এসছে, ম্যাটেরিয়াল ইউআই চলে এসছে, তো এন্ড অফ দ্য ডে কিন্তু ওটা কোর সিএসএস এ কনভার্ট হচ্ছে। আমরা চাইলে কোর সিএসএস দিয়ে লিখি বা ওদের হেল্প দিয়ে লিখি, ঠিক আছে। একটা রেডিমেড ম্যাগি নিয়ে এলাম, রেডিমেড ম্যাগিটাকে জাস্ট হট ওয়াটার দিয়ে খেয়ে নিলাম, সেটা করলেও কিন্তু আলটিমেটলি ম্যাগি যেভাবে তৈরি হয় ওই ফরম্যাটে কিন্তু ওটা ফিরছে আস্তে আস্তে জল দেওয়ার পর। শুধু আমরা একটা অ্যাবস্ট্রাক্ট লেয়ার চাপিয়ে দিয়েছি ওর উপরে, যেটা দিয়ে কাজ করছে। যেটা বলতে ভাবতে পারে এইভাবে নন টেকনিক্যাল এক্সাম্পল দিয়ে, যে একটা চার চাকা আছে, তার মধ্যে গিয়ার লাগানো আছে, হ্যান্ড হ্যান্ড দিয়ে গিয়ার যেগুলো হয়, তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর একটা রিভার্স গিয়ার রয়েছে। এর ভাবতে পারো এটা হচ্ছে কোর এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। এর ওপর যখন আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট লেয়ার দিচ্ছি, তো ভাবো এর উপরে একটা প্লাস্টিকের কিবোর্ড লাগিয়ে দিয়েছে, আর কিবোর্ডের মধ্যে কোনো সুইচ দিয়ে দিয়েছে, যে 1 নম্বর সুইচ টিপলে তোমার 1 নম্বর গিয়ারটাকেও চালিয়ে দেবে, 2 নম্বর সুইচ টিপলে কেউ 2 নম্বর গিয়ার চালিয়ে দেবে। তো আলটিমেটলি আমরা সুইচ টিপছি ঠিকই, কিন্তু আলটিমেটলি কিন্তু ব্রাউজারের কাছে কোডটা গিয়ার দিয়ে কাজটা এখনো হচ্ছে। তো গিয়ারটা কেউ না কেউ চালাচ্ছে। এরকম না যে টেলভিন্ট ইউজ করলাম বা বুটস্ট্র্যাপ ইউজ করলাম বা রিয়াক্ট ইউজ করলাম, তো আলটিমেটলি ব্রাউজার কিন্তু রিয়াক্টকে চেনে, বুটস্ট্র্যাপকে চেনে, তা কিন্তু না। ওরা চেনে কিন্তু কোর সিএসএস কেই, কোর জাভাস্ক্রিপ্টকেই, আর কোর এইচটিএমএল কেই। আলটিমেটলি রিয়াক্টে কোড লিখি বা আমরা অন্য কোনো ফ্রেমওয়ার্কে কোড লিখি, যখন আমাদের ক্লায়েন্ট এন্ডে প্রসেস হয়, তখন কিন্তু প্রসেস হয় এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। এই জন্য এটার না একটা কনসেপ্ট ক্লিয়ার থাকা খুব জরুরি, যে এইচটিএমএল এর মধ্যে কি কি ট্যাগ আছে, ট্যাগের কাজ কি, বা ট্যাগটাই আসলে কি, বা কিভাবে রেন্ডার হয়, একটা অবজেক্ট কোনটাকে বলছে, অবজেক্ট কোথায় আছে, ফ্রন্ট এন্ডে পড়ছে এখন, তখন আমাদের এইচটিএমএল এর মধ্যে ট্যাগ বা এগুলোর কাজ কি, কিভাবে ব্রাউজার বোঝে, সিএসএস গুলো কিভাবে কোন মডেলে কাজ করে, ওয়াটারফল মডেল বলতে কি বোঝায়, সিএসএস কি কি নেচারে কাজ করে, আর জাভাস্ক্রিপ্ট কিভাবে ওর মধ্যে ম্যানিপুলেট করে বা অল্টারনেট করে বা মডিফাই করে। আলটিমেটলি ইন্টারাক্টিভ করে মানে মডিফাই করছে কাকে, এইচটিএমএল কে, সিএসএস কে। একটা মাঠের মধ্যে তিনটে প্লেয়ার, তিনটে বন্ধু খেলা করছে মনে করো, তো তিনটে বন্ধুর মধ্যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে এমন একটা বন্ধু যে নিজে কিছু করে না, ও এইচটিএমএল আর সিএসএস টাকে অল্টার করে বা ম্যানিপুলেট করে বা মডিফাই করে। কাজটা করছে এইচটিএমএল সিএসএস, তাদের মধ্যে কিছু ইন্টারাক্টিভিটি করে, তাদেরকে হেল্প করে, তাদেরকে সাজেস্ট করে, তাদেরকে অ্যাসিস্ট করে, কাজটা করে জাভাস্ক্রিপ্ট। এটা কিন্তু 2008 পর্যন্ত। 2008 যদি বিয়ন্ড চলে যায়, যখন নোড চলে এলো, তখন ওই জাভাস্ক্রিপ্টটা বাইরে বার করা হয়েছে। বাইরে বার করে তার পারপাসটা অন্য, সেটা আমাদের এই কোর্সেও নেই, এই অবজেক্টেও নেই, সেটা অন্য একটা কনসেপ্ট, যে ওটা কিভাবে স্ট্যান্ড অ্যালোন জাভাস্ক্রিপ্ট কাজ করে, কিভাবে এক্সপ্রেস তৈরি হলো, কিভাবে নোড তৈরি হলো, কিভাবে ওখানে আমরা যে রিয়াক্ট দেখছি বা অ্যাঙ্গুলার দেখছি বা ভিউ দেখছি, সেগুলো কিন্তু স্ট্যান্ড অ্যালোন যখন আমাদের নোটটাকে বার করা হয়েছে বলেই এগুলোকে আমরা এত নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি। 2008 আগে কিন্তু রিয়াক্ট ছিল না, 2008 আগে কিন্তু এক্সপ্রেসও ছিল না, সব 2008 পর। তো 2008 পর্যন্ত জাভাস্ক্রিপ্টের একটাই কাজ, আমরা কি বুঝলাম, যে এইচটিএমএল সিএসএস কে ম্যানিপুলেট করা, ওতে একটা ইন্টারাক্টিভ করা। তো এইচটিএমএল আর সিএসএস যখন আমরা পড়বো একটু আগে, সেটা ব্রিফ করছি আজকে, যাতে আমরা বুঝতে পারি যে কি করতে চাইছি। যখনই আমরা কিছু পড়বো না, তিনটে কোশ্চেনের অ্যান্সার মাথায় রাখতে হয়। একটা হচ্ছে যে এটা কি, একটা হচ্ছে কেন, আর একটা হচ্ছে কিভাবে। যদি তিনটের অ্যান্সার যদি আমরা পেয়ে যাই না যে কোনো জিনিসের, সে একটা ট্যাগ হোক বা একটা টেকনোলজি হোক বা এইচটিএমএল হোক বা রিয়াক্ট হোক বা পিএইচপি বা লারাভেলি হোক না কেন, তিনটে অ্যান্সার কি, কেন, কিভাবে, তাহলে ওটাকে শেখার একটা পারপাস আসবে, যে আমরা কেন শিখছি, যে এইচটিএমএলটা কি, বা এইচটিএমএল কেন কেন শিখতে হবে, আর কিভাবে লিখবো ওটাকে। এই তিনটে জিনিস জানতে হবে। এটা কিভাবে লিখতে হবে সেটা পরে, কিভাবে লেখার আগে তো বুঝতে হবে কেন এইচটিএমএল, আর কেন লেখাটা বুঝতে হবে যে এইচটিএমএলটা কি, কেন তো পরে আসছে, এইচটিএমএলটা বুঝতে হবে কি। তো এই জিনিসগুলো অ্যান্সার গুলো পাওয়ার জন্যই আমরা এই ডিসকাশনটা করছি। আলটিমেটলি ব্রাউজারের মধ্যে তো বুঝলাম যে তিনটি রেন্ডার করে, তাহলে যখন ব্রাউজারের মধ্যে জাভাস্ক্রিপ্টের কাজটা হচ্ছে যে এই দুটোকে মডিফাই করা। ছোট্ট করে একটা যে ব্রিফ করছি এটাই, যে এইচটিএমএল সিএসএস এর মধ্যে যা কাজগুলো হয়, যেটা আমরা দেখতে পাই স্ক্রিনে, আমরা পরে এটা পড়বো, যেটা দেখতে পাই তাকে আমরা বলি বডি ট্যাগ বলি, ঠিক আছে। Just একটু ব্রিফ করছে, কিছুই না, এগুলো সব পড়বো, এরকম ভেবো না যে বলে বলে যাচ্ছি বলে কোর্স হয়ে যাবে, তা কিন্তু না। এগুলো আমরা দেখবো, যাতে লিঙ্ক করতে পারি আমরা, যে আমরা কি পড়তে চাইছি বা কি করতে চাইছি, ঠিক আছে। তো বডি ট্যাগের মধ্যে যেটা লিখি আমরা সেটা দেখতে পাই, মানে একটা ব্রাউজারের মধ্যে যখন লিখি,
যে www.flipkart.com, ওটা লেখার পর যেটা আমরা দেখতে পাই বডির মধ্যে যে একটা পেজ খুলে যায়, তোমার যা যা আছে ওর মধ্যে প্রোডাক্ট হ্যাঁ যা দেখতে পাচ্ছি এন্ড টু এন্ড, মানে বডির শুরু হলো আর শেষ হলো, মানে স্ক্রিনটাকে যে দেখতে পাচ্ছি, ভিউ পোর্ট যেটা টেকনিক্যালি বলি আমরা, ওইটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় বলা হয় ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডমটা কেন বললাম, ডমটা পড়বো আমরা জাস্ট একটা ব্রিফ করার জন্য। তাহলে যদি পুরো এন্ড টু এন্ড যেটা আমরা দেখছি একটা স্ক্রিনের মধ্যে, ইউআরএল বাদে, কিন্তু ওই জন্য বললাম ইউআরএল দেওয়ার পর যেটা দেখতে পাচ্ছি বডির মধ্যে, তো ইউআরএল বাদে যদি বডির মধ্যে দেখতে পাচ্ছি, সেই পুরো জিনিসটা হচ্ছে একটা ট্রি স্ট্রাকচারে আছে। ট্রি স্ট্রাকচারে মানে হচ্ছে ওখানে তো এইচটিএমএল আছে, সিএসএস আছে, তো ওটা তো এলিমেন্ট ভাবে নেই, একটা অর্গানাইজ ওয়েতে রাখা আছে। কারণ প্রোগ্রামিং এর একটা মাথায় রাখবে সবাই তোমরা, প্রোগ্রামিং এর মধ্যে যতগুলো আমরা ইউজ করি, একটা ভেরিয়েবল, তারপর হচ্ছে অ্যারে, তারপর হচ্ছে ফাংশন, তারপর হচ্ছে অবজেক্ট, এই চারটার বাইরে কিছু নেই প্রোগ্রামিং এ। এই চারটেকে বানানোই হয়েছে, মানে ভ্যারিয়েবলটা যদি একটু সাইড করে রাখি, বাকিগুলো যদি বলি অ্যারে, অবজেক্ট বা ফাংশন, এগুলোর মানেই হচ্ছে টু অর্গানাইজ ইউর কোড, তোমার কোডগুলোকে অর্গানাইজ করার জন্য। মানে একটা আমার বাড়িতে অনেক বইপত্র আছে, খাতা বই সবকিছু রাখা ছড়িয়ে ছিটিয়ে আছে, ওটাও একটা ওয়ে থাকতেই পারে। কিন্তু আমি যদি ওটাকে সাজিয়ে গুছিয়ে রাখি লাইব্রেরির মতো, যে এখানে হচ্ছে বায়োর বুকস থাকবে, এখানে হিস্ট্রির বুকস থাকবে, এখানে হচ্ছে অঙ্কর বই থাকবে, এখানে হচ্ছে তোমার এই বুকস থাকবে, সব সাজানো গোছানো আছে, তাহলে কি আবার অ্যাক্সেস করতে সুবিধা, অপারেশনস করতে সুবিধা, সব কাজ করতে সুবিধা। এই অর্গানাইজ করার জন্যই অবজেক্ট, অর্গানাইজ করার জন্যই হচ্ছে তোমার ফাংশন, অর্গানাইজ করার জন্যই হচ্ছে অ্যারে, এগুলো হচ্ছে অর্গানাইজ করার জন্য। যদি এগুলো না থাকতো তাও কাজ হতো, কিন্তু অর্গানাইজড ওয়েতে হতো না। একটা জিনিসে করতে গেলে হয়তো আমাকে 2 ঘন্টা ধরে একটা কোড লিখতে হতো, অর্গানাইজ করলে আমার 2 মিনিটের মধ্যে হয়ে যায়। কেন? একটা লাইব্রেরিতে মনে করো যে একটা বায়োর বই খুঁজতে হয়, বায়োলজির বুকস, ওটা র্যাকের মধ্যে সুন্দর সাজানো গোছানো আছে, আমি গিয়ে বুঝতে পারবো এটা এটা বায়ো সেকশন, ওখানে গেলাম, এই অথারের নাম এ দিয়ে শুরু, এ দিয়ে গেলাম, বার করে নিলাম। এই যে ওটাই যদি বলে দেওয়া যায় যে এটা সাজানো গোছানো নেই, তুমি বার করো, আর সব বইপত্রগুলো এক জায়গায় একটা স্তূপ করে রাখা আছে, তো খুঁজতেই হবে, প্রত্যেকটা বই দেখতে হবে কোনটা কি কোনটা কি, তো ওটা অর্গানাইজ না, কিন্তু কাজ করা যায়। তো এগুলো উদ্দেশ্যটা হচ্ছে অর্গানাইজ করার জন্য। ওইরকমই মানে যেটা বললাম যে অর্গানাইজ ওয়েতে কেন, তো সব জিনিসই কিন্তু অর্গানাইজ ওয়েতে থাকাটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রামারের কাজ। একটা প্রোগ্রামার যতটা অপটিমাইজ লেভেলে নিয়ে যাবে অর্গানাইজ করতে, তার কোড তত ভালো। তো এরকমই এইচটিএমএল শেষে যখন লিখি, সেটাও কিন্তু একটা অর্গানাইজড হয় অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি বলতে আমরা যেভাবে লিখি সেটাও অর্গানাইজড হবে, কারণ এইচটিএমএল এর মধ্যে তো ফাংশন হয় না, আর এইচটিএমএল এর মধ্যে কোনো অ্যারে হয় না। তো ওখানে ওই যে কনসেপ্ট গুলো নেই, তো আলটিমেটলি ট্যাগ গুলো বা এইচটিএমএল এর যা প্রপার্টি পড়বো আমরা, সেগুলি হচ্ছে অর্গানাইজড ওয়েতে। যখনই অর্গানাইজড ওয়েতে ট্রি স্ট্রাকচার, মানে একটা বক্স, তার মধ্যে দুখানা বক্স, আবার একটা বক্স মানে আবার একটা বক্স, তো হতেই পারে। সবই কন্টেনার। আমরা কন্টেনার বুঝবো কোনটাকে বলি, কন্টেনার মানে পাত্র, যে পাত্রতে আমরা বাড়িতে জিনিসপত্র রাখি, চাল ডাল তেল নুন রাখি, সবই পাত্র। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সব পাত্র, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়বো তখন সব পাত্র, পাত্রের মধ্যে আমরা ওখানে খাবার বলতে বুঝি কি ডেটা, এখানে বুঝি আমরা চাল ডাল বিস্কুট এগুলো বুঝি, ওর সবই ডেটা। তো ডেটা রাখবো আমরা কন্টেনারে, ওটা হয়ে গেলো ভেরিয়েবল। যখন কন্টেনারে রাখবো তখন ভেরিয়েবল, ওই ভেরিয়েবলটা বড় যদি হয়ে যায় তাহলে বলবো অ্যারে, যদি একটু আরো স্ট্রাকচার হয় তাহলে বলবো ফাংশন, একটু আরো স্ট্রাকচার হয় তাহলে বলবো অবজেক্ট। সবই কন্টেনার। কন্টেনারের মধ্যে কি রাখবো? ডেটা। ডেটাটা কি টাইপের ডেটা, বিস্কিট হলে বিস্কিট, তেল হলে তেল, ওইরকম কি টাইপের ডেটা তাকে বলে ডেটা টাইপস। একটু জাস্ট লিঙ্ক করতে চেষ্টা করেছি যে আমরা পরে প্রোগ্রামিংটা পড়বো জাস্ট এইচটিএমএল এর মধ্যে। তাহলে যদি ডেটা গুলোকে যদি অর্গানাইজড ওয়েতে আমরা রাখতে চাই, তাহলে অর্গানাইজড ওয়েতে রাখার সময় জাভাস্ক্রিপ্ট ওই অর্গানাইজেশনটাকে, যে অর্গানাইজড ওয়েতে রাখা আছে ওই এইচটিএমএল আর সিএসএস টাকে, এক কথায় বলি আমরা ডকুমেন্ট অবজেক্ট মডেল, ডম। তাহলে জাভাস্ক্রিপ্ট ডমটাকে ম্যানিপুলেট করে বা অল্টার করে, মানে যেখানে এইচটিএমএল রয়েছে সিএসএস রয়েছে তাকে নিয়ে খেলা করে, বাস এইটুকুই। তো এই তিনটে কনসেপ্টকে আমাদেরকে বুঝতে হবে। ওই জন্যই বললাম যে যখন আমরা ডেভেলপমেন্ট করবো, তো অ্যাটলিস্ট তিনটে ব্রাউজারে টেস্ট করাটা খুব জরুরি হয়ে যায়। কেননা এই তিনটে ব্রাউজার কেন, আমরা হয়তো লাস্ট ক্লাসে এটা আলোচনা করেছিলাম, যে তিনটে ব্রাউজার এই জন্য যে আমরা জানি যে তিনটে সেগমেন্টেরই ইউজার বা ক্লায়েন্ট এক্সিস্ট করে ইন জেনারেল। একটা হয় তোমার উইন্ডোজ, একটা হয় তোমার লিনাক্স, একটা হচ্ছে ম্যাক। এই তিনটে লেভেলেরই ক্যাটাগরি বলতে পারো, ক্যাটাগরির কোডার, ডেভেলপার আর ইউজার এক্সিস্ট করে। যারা সাফারি ইউজ করে, মানে ম্যাক, আমি আমার ম্যাকে দেখবে আমি সাফারিটা ম্যাক্সিমাম ইউজ করি, কারণ বিল্ট ইন থাকে ওটা। উইন্ডোজে সবসময় বিল্ট ইন বলতে গেলে গুগল ক্রমটাই আমরা ম্যাক্সিমাম ইউজ করি, বিল্ট ইন থাকে তো হচ্ছে এজ, কিন্তু আমরা ক্রমটাকে খুব বেশি ইউজ করি। আর নাম্বার 3 হচ্ছে দেখবে লিনাক্স ইউজ করলে বা অন্যান্য ইউজ করলে মোজিলাটাই বেশি ইউজ হয়। তো তিনটে ব্রাউজার ইউজ করা মানে তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট খেলার মাঠে তুমি তোমার কোডটা রান করাচ্ছ। এবার তুমি তিনটে মাঠের মধ্যে যে তুমি তোমার প্লেয়ার গুলোকে যদি খেলা শিখিয়ে দাও, তাহলে এবার যে কোনো ব্রাউজার হোক না কেন, আলটিমেটলি তিন রকমেরই হবে। তো তিন রকম ব্রাউজার তোমার কোডটা ঠিকঠাক ভাবে রান করবে। এই জন্য বলা হয় যে তিনটে অ্যাটলিস্ট ব্রাউজারে যে কোনো ফ্রন্ট এন্ডের কোডকে রান করানো উচিত, কারণ ব্যাক এন্ডের কোড তো সার্ভারে রান করে। ব্যাক এন্ডের কোড মানে পিএইচপি, যদি আমাদের কোর্সের মধ্যে পিএইচপি রয়েছে, তো পিএইচপি
বা লারাভেল বলো, আলটিমেটলি লারাভেল তো ওর ফ্রেমওয়ার্ক, আলটিমেটলি কোর পিএইচপি। তো পিএইচপি তো আমাদের ব্রাউজারের মধ্যে তো রান করে না, ব্রাউজারের মধ্যে তার অবজেক্টটা আসে, তার অবজেক্ট আসে হচ্ছে অ্যাজ ইন দ্য ফর্ম অফ হয় এইচটিএমএল নাহলে সিএসএস, এই দুটোর ফর্মে আসবে, মানে আলটিমেটলি আসবে সিএসএস আর এইচটিএমএল এর মধ্যে কন্টেন্ট, ওই কন্টেন্টটাকে ডিজাইন করতে হচ্ছে সিএসএস, আর ইন্টারঅ্যাক্টিভিটি করছে তোমার জাভাস্ক্রিপ্ট। তো আলটিমেটলি আসছে কিন্তু তোমার ওই অবজেক্টটাই, কিন্তু রান করলো কোথায়? রান করলো সার্ভারে, যেটা আমাদের সিস্টেমে নেই। আমার সিস্টেম যখন নেই, সার্ভারে রান করছে, তো ওটা তো প্রশ্নই নেই যে ওটা আমার ব্রাউজারে কি রান করবে। ব্রাউজারে আসছে একটা কন্টেন্ট। মনে রাখবে, কন্টেন্ট কথার মানে হচ্ছে টেকনোলজিতে বা টেকনিক্যালি দুভাবে আমরা জিনিসটাকে বুঝি, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে বাইনারি। টেক্সট মানে হচ্ছে টেক্সট, যেরকম লিখি আমরা কিছু লেখা লিখি, নাম্বার দিই, এগুলো। আর বাইনারি মানে হচ্ছে ইমেজ, অডিও, ভিডিও। মানে বাইনারি বলতে এগুলো বুঝি, বা পিডিএফ ফিডিএফ, এগুলো মানে এইগুলো যেগুলো টেক্সট ছাড়া হয়ে যায়, তাহলে এক কথা আমরা বাইনারি ফাইল বলি। তো টেক্সট বা কন্টেন্ট মানেই হচ্ছে, তুমি মনে রাখবে যে আমরা মিক্স অফ বলছি, যে কোনো কিছু হতে পারে, একটা পিডিএফ ফাইল হতে পারে, একটা অডিও হতে পারে, একটা ভিডিও হতে পারে, একটা ইমেজ হতে পারে, বা কোনো একটা টেক্সট কন্টেন্ট হতে পারে, বা একটা স্ট্রিং হতে পারে। এগুলো হচ্ছে কন্টেন্ট। তো আলটিমেটলি কন্টেন্টটাই আসছে, রেন্ডার হচ্ছে আমাদের কাছে। আর এই কন্টেন্টটাকে দেখানোর কাজটা হচ্ছে এইচটিএমএল এর। আর দেখানোর সময় যদি সুন্দর করতে হয় তাহলে সিএসএস এর মধ্যে লেগে পড়ছে। আর ইন্টারঅ্যাক্টিভিটি করার জন্য কোনো কাজ থাকে তাহলে জাভাস্ক্রিপ্ট লেগে পড়ছে। আলটিমেটলি কিন্তু পিএইচপি রান করলো না ওখানে, পিএইচপি রান করলো ব্রাউজারের, সরি, সার্ভারের মধ্যে, যেহেতু ওটা সার্ভার সাইডের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমার এই কোর্সের মধ্যে আমাদের অন্য কিছু নেই, অন্য এক্সাম্পল আমি নেবো না এখানে, আমি পিএইচপিটা এক্সাম্পল নিচ্ছি এখানে। তো পিএইচপি আমাদের এখানে হচ্ছে সার্ভার সাইডের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সার্ভারের মধ্যে রান করে। সার্ভার ছাড়া পিএইচপি রান করানো যায় না, ঠিক আছে? কিন্তু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টকে আমরা ব্রাউজারের মধ্যে রান করে, এটা আবার সার্ভারের মধ্যে রান করে না, ঠিক আছে? কোড তুমি লিখতে পারো, একটা অবজেক্টকে রাখতে পারো। অবজেক্টকে দেখো, একটা অবজেক্ট বলতে যে কোনো কিছু, যখন আমরা অবজেক্ট ক্লাস পড়বো তখন বুঝবে। তো অবজেক্ট মনে হচ্ছে একটা কালেকশন অফ তোমার ডেটা, বা কালেকশন অফ ডেটা টাইপস বলতে পারো, বা কালেকশন অফ তোমার অ্যাট্রিবিউট অ্যান্ড মেথড। যে টেকনিক্যালি বলি, তো কালেকশন অফ অ্যাট্রিবিউট অ্যান্ড মেথড হচ্ছে অবজেক্ট। ওই অবজেক্টের মধ্যে তোমার যা থাকুক না কেন, সেটা আলটিমেটলি ওটা কোন টাইপের অবজেক্ট, সেটা সার্ভারে প্রসেস হয় না ব্রাউজারে প্রসেস হয়, এটাকে বুঝতে হয়। যদি ওটা ব্রাউজারে প্রসেস করার জিনিস, সার্ভারে থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রসেস হবে না। একটা প্রসেস করে এক্সিকিউট করার পার্থক্য আর একটা রাখার পার্থক্য হচ্ছে, এক্সিকিউশন ইজ সামথিং এলস, আর একটা রাখা সামথিং এলস। রাখা মানে হচ্ছে অ্যাজ ইট ইজ রয়ে গেছে, আর এক্সিকিউট করা মানে হচ্ছে ওটাকে রান করিয়ে তার আউটকামটাকে বার করা। তো যদি এক্সিকিউশনের কথা বলি, তাহলে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয় তোমার ব্রাউজারের মধ্যে, আর এক্সিকিউট হওয়ার আগে প্রসেস হবে, প্রসেস কাম এক্সিকিউশন, ওটা হচ্ছে ব্রাউজারে। আর যদি পিএইচপি কথা বলি আমাদের কোর্সে, তো পিএইচপি তোমার প্রসেস হবে অ্যাজ ওয়েল এজ এক্সিকিউটটা হবে তোমার এখানে, কিন্তু প্রসেসটা কোথায় হবে? তোমার সার্ভারে। এটা গুলিও না একদম। অনেক এবারে বলবে স্যার জ্যাম্প করে তো আমরা ইনস্টল করি, তো জ্যাম্প যেটা পড়বো বুঝবো আমরা, আলটিমেটলি আমরা ব্রাউজারে ওটাকে পিএইচপি রান করায় না, সার্ভারে রান করে। তো জ্যাম্প যখন আমরা ইনস্টল করবো, যারা জানো তাদের জন্য বলছি, যে জানো না তখন ডে ওয়ান থেকে পড়বো, জাস্ট একটু ব্রিফ করে রাখি, যেহেতু ডে ওয়ান আমরা রয়েছে আজকে। জ্যাম্প বা ওয়াম্প বা ম্যাম বা ল্যাম্প, চার রকমের তো হয়। তো ম্যাম্প ইউজ করে বা ল্যাম্প ইউজ করে, ওয়াম্প বা জ্যাম্প। যে জ্যাম্প ইউজ করি আমরা ক্রস প্ল্যাটফর্ম, তখন আমরা যখন জ্যাম্পটাকে ইনস্টল করি, ইনস্টল করা মানেই হচ্ছে আমরা তিনটে সফটওয়্যারকে ইনস্টল ওয়ান গোতে করি। কি কি? একটা করি হচ্ছে পিএইচপির ইন্টারপ্রিটার, নাম্বার টু হচ্ছে একটা অ্যাপাচের একটা সার্ভার, যে সার্ভারে পিএইচপিটা রান করবে, আর নাম্বার থ্রি হচ্ছে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মাইএসকিউএল। এই তিনটাকে আমরা একসাথে নিয়ে আসি বলে আমরা জ্যামটা করি। আমরা চাইলে আলাদা আলাদা করে করতেই পারি, যে পিএইচপি কে প্রথমে ইনস্টল করলাম, একটা অন্য ডেটাবেস রাখলাম, অ্যাপাচি কে ইনস্টল করলাম। তো আমাদেরকে পিএইচপি বলেই দিয়েছে যে ডেভেলপ করার জন্য তোমাকে এত কিছু করতে হবে না, তুমি একটা জ্যাম বা ম্যাম বা ওয়াম বা ল্যাম বা তোমার যা অপারেটিং সিস্টেম রয়েছে তার বেসিসে তুমি ডাউনলোড করে নাও। তোমাকে আমি তিনটে সফটওয়্যার ওয়ান গোতে দেবো, যেহেতু পিএইচপি ব্রাউজারে রান করে না, সার্ভারে রান করে। তো সার্ভারটা তোমার কাছে যেহেতু এই মুহূর্তে নেই, তো তাহলে তোমার তোমার ল্যাপটপ বা তোমার ডেস্কটপের মধ্যেই আমি এমন একটা পরিবেশ তৈরি করে দেবো, যেটা মনে হবে ওটা একটা সার্ভার হয়ে গেছে। এবার সার্ভারের যে অ্যাপ্লিকেশনটা, সফটওয়্যারটা, আলটিমেটলি সার্ভার বলতে কিছু হয় না, সার্ভার মনে হচ্ছে একটা সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন। সার্ভার মনে হচ্ছে যে বড় মেশিন, সেটা রং কনসেপ্ট। বড় মেশিন মনে হচ্ছে পাওয়ারফুল মেশিন, কেন সার্ভ করবে সবাইকে, কিছু রিসোর্স প্রোভাইড করবে। আমাদের ল্যাপটপ ডেস্কটপ হতে পারে সার্ভার, আমাদের মোবাইল ফোন হতে পারে সার্ভার, কোনো অসুবিধা নেই তাতে। তো ওর মধ্যে এমন একটা সফটওয়্যার থাকতে হবে, অ্যাপ্লিকেশন থাকতে হবে, যে ওই রিকোয়েস্ট গুলোকে হ্যান্ডেল করবে। সবসময় মনে রাখবে, যখন আমরা অ্যাজ এ ইউজার কিছু ইনপুট দিই, সবগুলোই হচ্ছে রিকোয়েস্ট। যখন আমাদের কাছ থেকে কিছু ডেটা যায় আর তাকে প্রসেস করার পর যেটা আমাদের কাছে চলে আসে, ওটা হচ্ছে রেসপন্স। তো সার্ভার যখন কাজ করবে, তখন পিএইচপি যখন কাজ করবে, তখন সার্ভার দরকার আছে। ওই সার্ভারের ইকোসিস্টেমটা আমাদেরকে, ওই জ্যাম্প আমাদেরকে বানিয়ে দেয়।
যে অ্যাপাচে বলে একটা ওয়েব সার্ভার দিয়ে দেয় আর ডেটাবেস দিয়ে দেয়, অ্যাডিশনাল ডেটাবেস নিয়ে কাজ করতে গেলে, আদারওয়াইজ ডেটাবেসটা অপশনাল। ডেটাবেসে কাজ না থাকলে, স্ট্যাটিক পেজ থাকলে আমাদের অ্যাপাচি ওয়েব সার্ভার আর পিএইচপি যে ইন্টারপ্রিটার ওটা লাগবে। আর ওই পিএইচপি আর ওই অ্যাপাচে আর ওই মাইএসকিউএল, এই তিনটেই থাকে যেখানে আমরা হোস্ট করব, হোস্টিং করব। আর গোড্যাডি বা বিগ রক এরকম হোস্টিং আর অনেক সাইট কোম্পানি আছে, বা ক্লাউড হলে ক্লাউড, ওদের কাছে ওই সিস্টেমের মধ্যে না এই তিনটে সফটওয়্যার ইনস্টল করা আছে। ইনস্টলটা করা থাকে, আমরা ওখানে আমাদের সফটওয়্যারটাকে পার্ক করি, তাহলে পিএইচপির কোডটা ওখানে এক্সিকিউট হয়ে গেল। আর যখন পিএইচপি কোড এক্সিকিউট প্রসেস হয়ে যাওয়ার পর কোডটা আসবে, ওই কোডের মধ্যে যা যা এচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্টের ফর্মে চলে আসছে, আমাদের ডেস্কটপের মধ্যে বা ল্যাপটপের মধ্যে বা উইন্ডো মোবাইলের মধ্যে ব্রাউজারে এক্সিকিউট হয়ে গেল। সিম্পল, এটাই হয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোটা। তাহলে এইচটিএমএল আমরা কেন পড়বো, আমরা কেন সিএসএস পড়বো বা কেন জাভাস্ক্রিপ্ট পড়বো, এটা আমরা বুঝতে পারলাম, কেনটা বুঝতে পারলাম। এবারে কিটা বুঝি, ঠিক আছে? আমি কেনটা আগে বুঝে নিলাম ওয়ান গোতে, যাতে এই তিনটে জিনিস না রেন্ডার হলে আমাদের ব্রাউজারের মধ্যে কিচ্ছু দেখতে পারবে না। আমাদের ব্রাউজারের মধ্যে যদি সার্ভার থেকে কিছু চলেও আসে, সেই সার্ভার থেকে চলে আসার পরেও আমরা কিছু দেখতে পারবো না। আমাদেরকে দেখার জন্য আমাদেরকে একটা স্ট্রাকচার থাকতে হবে, ওই স্ট্রাকচারটা হচ্ছে এইচটিএমএল। আর এইচটিএমএল এর মধ্যে যে স্ট্রাকচার ডেটাগুলো চলে আসবে যখন অবজেক্ট থেকে, ওই ডেটাগুলোকে একটু ইন্টারাক্টিভ করতে বা সুন্দর করতে আমরা সিএসএস বা জাভাস্ক্রিপ্টের হেল্পটা নিই, ঠিক আছে? এবার আমরা বুঝি যে এইচটিএমএল তাহলে আলটিমেটলি কি। এইচটিএমএল তো আমরা মোটামুটি জানো অনেকেই, আমরা একটু একটু স্ক্র্যাচ থেকে পড়ি। তাহলে এইচটিএমএল আমরা অনেকেই বুঝি যে দিস ইজ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সবাই এটাকে প্রথমে অ্যান্সারটা দেয়। কি তাই তো অ্যান্সারটা অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি অ্যান্সার তো এইচটিএমএল এর ফুল ফর্ম কেউ জিজ্ঞেস করে না। আমরা এইচটিএমএল এর মধ্যে ট্যাগ কাকে বলে বা ট্যাগ কিভাবে লিখতে হয় সেটা, আর তার মধ্যে ফর্ম অ্যান্ড টেবিল, এই দুটো জিনিসকে বুঝবো আমরা। এই দুটো জিনিস বুঝলে আমরা উই আর গুড টু গো, যে আমাদের কোর্স যতটুকু দরকার আর যতটুকু এইচটিএমএল এ বোঝার সেইগুলো। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ এইচটিএমএল। তো আমরা যদি বলি যে এইচটিএমএল কি, আমরা প্যারালালি আমি এখানে এটাও খুলে রাখি ডব্লিউসি স্কুলসটাকে। আচ্ছা, ডব্লিউসি স্কুল খোলার আগে বলে দিই, আমরা যে প্র্যাকটিসটা করবো সেই প্র্যাকটিসটা করার জন্য আমরা যে কোডটা লিখবো, আমরা একটু বুঝলাম যে আমাদেরকে কিছু কোড লিখতে হবে, ঠিক আছে? কিছু কোড লিখতে হবে, কারণ আমরা বুঝলাম যে সবই হচ্ছে এক একটা ল্যাঙ্গুয়েজ, এক একটা ভাষা। ভাষা কেন এটাও বুঝেছি আমরা, যে আমরা ডিরেক্টলি কম্পিউটারের যে সিপিইউ রয়েছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তার সঙ্গে কথা বলতে আমরা পারি না, কারণ আমরা ওই ল্যাঙ্গুয়েজটা জানি না। তো ওই ল্যাঙ্গুয়েজে কথা বলার থেকে ভালো এমন একটা লোকের সাথে কথা বলা যে লোকটা আমাদের ভাষা বোঝে প্লাস ওই সিপিইউ ভাষা বোঝে, ওটা হচ্ছে ভাষাটা মাঝখানে। সেটা এইচটিএমএল হতে পারে। তো এইচটিএমএল কাকে বোঝাচ্ছে? ব্রাউজারকে বোঝাচ্ছে। ব্রাউজারকে বোঝানোর কাজটা হচ্ছে এইচটিএমএল এর। ব্রাউজার বুঝে নিয়ে ওটাকে আবার সিপিইউ দিয়েছে, সিপিইউ সঙ্গে কথা বলে নিচ্ছে, ওটা আমাদের কাজ না। তো আমাদের কাজটা হচ্ছে যে যার সাথে কথা বলতে হবে তার যে ভাষাটা বোঝা। সাপোজ যদি আমাকে কথা বলতে হয়, জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়, তো জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা যদি না শিখতে হয়, তো যে লোকটা জাপানিজ জানে প্লাস বাংলা জানে আমি তার সাথে কথা বলবো। এবার হয়তো যে লোকটা জাপানিজ জানে কিন্তু বাংলা জানে না, মনে করো বাংলা ছাড়া এমন একটা ল্যাঙ্গুয়েজ বোঝে যে কাছাকাছি বাংলা কিন্তু বাংলা না, কিন্তু সে জাপানিজটা ভালো বোঝে, তাহলে আমি ওটা শিখতে পারি। ঠিক আছে, কাছাকাছি বাংলা তো ওটা বুঝে নি, ওর সাথে আমি কথা বলে নেবো, সে আমার কাজটা জাপানিজে কনভার্ট করে দেবে, আর জাপানিজ কাজটা আমার হয়ে যাবে, আবার জাপানিজে ওর কাছে অ্যান্সারটা আসবে, ও আমাকে আবার ওই বাংলার মধ্যে ভাষাটা রয়েছে সেটা আমাকে বুঝিয়ে দেবে, যেটা আমি বুঝতে পারবো। তাহলে আমাদেরকে ওই বাংলার মধ্যে যে ভাষাটা রয়েছে শিখতে হবে। তো ওটাই হচ্ছে এইচটিএমএল, ওটাই হচ্ছে সিএসএস, ওটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমরা ওই ভাষাটাকে বুঝবো যে ভাষাটা আমাদের থেকে ইনপুট নেবে আর সিপিইউ লেভেল নিয়ে চলে যাবে, আর সিপিইউর মধ্যে প্রসেস করে নিয়ে আউটপুটটাকে নিয়ে আমাদেরকে প্রোভাইড করে দেবে। বাস এই লুপটাই হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ। যে কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, কেন সি শিখতে হয়, কেন সি প্লাস প্লাস শিখতে হয়, এই জন্য শিখবো যে ডিরেক্টলি আমরা আমাদের লেখাগুলোকে জিনিসগুলোকে সিপিইউ কে বোঝাতে পারবো না ওই ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? তো ওটা বোঝানোর জন্য আমরা একটা জায়গায় আমাদের জিনিসগুলোকে এক্সপ্রেস করবো, মানে আমরা এক জিনিসকে এক জায়গাতে রাখবো। ওই রাখার জায়গাটা হচ্ছে লেখা। কারণ আমরা বলে বলে কোড করি না, এখনো পর্যন্ত ওই সিস্টেমটা অ্যাডপ্ট হয়নি, আমরা এখনো পর্যন্ত লিখে লিখে কোড করি। মানে এক জায়গাতে লিখে লিখে বলি, ওই লেখাগুলোকে বলি আমরা টেকনিক্যালি সিনট্যাক্স। তো সিনট্যাক্স মনে হচ্ছে কিছু প্রিডিফাইন্ড ফর্মুলা, প্রিডিফাইন্ড কিছু পলিসিস, প্রিডিফাইন্ড কিছু কন্ডিশনস, প্রিডিফাইন্ড কিছু স্ট্রাকচার, যেটা বলে দেওয়া আছে যে বাংলার মতো কিন্তু বাংলা না। তো সিনট্যাক্স গুলোকে বুঝতে হবে, যে কোথায় আমাকে বলে যে ফুল স্টপ দিলে এইভাবে করতে হবে, কমা দিলে এইভাবে লিখতে হবে, তোমার লাইন শেষে গেলে এইভাবে লিখতে হবে, ওই জিনিস শেখা সিনট্যাক্স। তো সিনট্যাক্স গুলো যখন আমরা বুঝবো, বুঝে নিয়ে আমরা ওই সিনট্যাক্স গুলোকে ফলো করে আমাদের ভাষার যে এক্সপ্রেশনস গুলো যেটা আমরা করতে চাইছি, সেই এক্সপ্রেশনস গুলোকে ওই ভাষাটা ইউজ করে আমরা ওর মধ্যে লিখবো। লিখে দিয়ে আমরা বলবো ভাই তুমি এবার এটাকে রান করো। তো যে রান করাতে বলবো কাকে বলবো, তো মাঝামাঝি একটা আমরা আরেকটা লেয়ার এজেন্ট,
যখন আমরা এই পিএইচপির কোডটাকে লিখবো বা এইচটিএমএল এর কোডটাকে লিখবো, তো এইচটিএমএল এর কোডটা লেখার জন্য তো ব্রাউজারকে গিয়ে বলতে হবে, তা ব্রাউজার ওটাকে নিয়ে যাবে সিপিইউতে। পিএইচপি লিখতে গেলে পিএইচপি যে ইন্টারপ্রিটার তাকে বলতে হবে, সে নিয়ে যাবে সিপিইউতে। তো তিনটা স্টেপ হয়ে গেল, একটা সিপিইউতে নিয়ে যাবে পিএইচপি, আর পিএইচপির মধ্যে আবার ইন্টারপ্রিটার যে রয়েছে তাকে বলতে হবে। তো আমাদের ওই অ্যাক্সেসটাও নেই। তাহলে আমরা এমন একটা এজেন্টকে আবার নিয়ে আসবো যে আমি ওকে বলবো যে কাজ করো, যে আমি কিছু ওই সিনট্যাক্স গুলো লিখেছি ওই রুলস গুলোকে মেনে, যে রুলস তুমি বলেছিল আমাকে, ওই রুলস গুলো মেনে আমি কিছু লিখে নিয়েছি, ওই লেখাটা তুমি নিয়ে গিয়ে পিএইচপি ইন্টারপ্রিটারকে দিয়ে দাও। পিএইচপি ইন্টারপ্রিটার ওটাকে প্রসেস করে সিপিইউর সঙ্গে নিয়ে চলে যাবে। বা আমার কোডটাকে তুমি ব্রাউজারকে দিয়ে দাও, ব্রাউজার ওটাকে প্রসেস করে নিয়ে আউটপুটটা আমাকে দিয়ে দেবে। তো ওইটাকে আমরা নন টেকনিক্যালি বলি কোড এডিটর, আর টেকনিক্যালি বলি হচ্ছে আইডিই। যদি বলো এখানে জাস্ট কোড এডিটর, বা বলতে পারো আইডিই। আইডিই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো কোড এডিটর মানে হচ্ছে যখন আমরা কোনো, যে এই যে লিখছি সিনট্যাক্স গুলো, তো সিনট্যাক্স মানে তো কম্পিউটার ভাষা সবই তো কোড, ওই জন্য বলে কোডিং করা। তো যাই লিখবো সবই হচ্ছে কোড। ওই কোড গুলোকে লেখার একটা জায়গা দিতে হবে যেখানে আমি লিখে বলতে পারবো এই নাও, যেমন একটা শপিং মলে যদি যাই আমি, বা শপিং মল না, একটা গ্রসারি শপে যদি যাই, একটা কাগজের মধ্যে লিখে দিলাম যে আমাকে এই 10টা জিনিস দাও। তো এই কাগজের মধ্যে যে লেখাটা লিখলাম সেটা হচ্ছে আমার কোড এডিটর। যেখানে আমি বললাম যে 10টা জিনিস দাও, ওটা দোকানদারকে থামিয়ে দিলাম। দোকানদারটা হচ্ছে আমার ইন্টারপ্রিটার বা পিএইচপি। ও নিয়ে চলে গেল, যেখানে যে লোকটা জিনিসটাকে দেবে তার কাছে ফেলে দিল, সে ওটাকে দেখে জিনিসটাকে দিল, দিয়ে আমাকে প্যাক করে দিয়ে আমাকে আউটপুটটা একটা থলিতে ব্যাগে আমাকে প্রোভাইড করে দিল। ওইরকম কোড এডিটর হচ্ছে নন টেকনিক্যাল, টেকনোলজি যদি বলি আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এর ডিফারেন্সটা হচ্ছে এইটা, আমরা যে কোনো জায়গায় কোড লিখতে পারি। আমরা জাস্ট এটুকু বুঝলাম এখন যে তিনটে লেয়ার রয়েছে, একটা হচ্ছে সিপিইউ লেয়ার, একটা হচ্ছে ইন্টারপ্রিটার যে ভাষাটা কনভার্ট করবে, আর একটা হচ্ছে আমাকে এমন জায়গায় কিছু লিখে বলতে হবে ইন্টারপ্রিটারকে যে তুমি এই কোডটাকে নিয়ে যাও, প্রসেস করো। তাহলে আমরা এই তিনটের মধ্যে সিপিইউতে লিখতে পারলাম না, ইন্টারপ্রিটারও লিখতে পারলাম না, শুধু লিখতে পারবো কোথায়, আমরা এমন একটা জায়গায় যেখানে লিখে কোডটা দিতে হবে, এটাও ক্লিয়ার। এবার ওই জায়গাটা কিছু হতে পারে, একটা নোটপ্যাড ফাইল হতে পারে, ঠিক আছে, অনেকগুলো ফরম্যাট আছে লিখতে পারি, কিন্তু অনেকগুলো ফরম্যাট, ডিফারেন্ট ফরম্যাট। একটা নোটপ্যাড ফাইল যেটা আমরা সবাই জানি, তো নোটপ্যাডের মধ্যেও লিখেও ওকে দিতে পারি যে তুমি এক্সিকিউট করে দাও আমার এইচটিএমএল এর কোডকে। কিন্তু আমরা কেন আইডিই ইউজ করি বা কেন স্পেশাল কোড এডিটর ইউজ করি, কারণটা হচ্ছে এটা, যে নন টেকনিক্যাল এক্সাম্পল নিয়ে একটা, যে সাপোজ মনে করো বাইক আমার খারাপ হয়ে গেছে, তো বাইকটা রিপেয়ার করতে হবে, তোমার বাইক রিপেয়ার করার জন্য কোথায় যায়, আরে গ্যারেজের মধ্যে যায়। কেন? গ্যারেজের মধ্যে নিয়ে গেলে গ্যারেজের মধ্যে রিপেয়ার করার জন্য মেকানিকটা ওখানে থাকে, প্লাস মেকানিকের সাথে ওর মধ্যে অনেক টুলস থাকে, যে বাইকটাকে কুইক রিপেয়ার করার জন্য অনেক কিছুর মধ্যে এভেলেবল রয়েছে, যে আমার হয়তো কিছু এই প্রবলেম আছে, ওই জিনিসটা ওর মধ্যে আছে, কিছু টুলস রয়েছে, সব কিছুর মধ্যে থাকে। আর ওটাই যদি আমি গ্যারেজে না নিয়ে গিয়ে কোথাও রাস্তার মধ্যে কোনো লোককে ডেকে করায়, তো ও বলবো আমাকে এই নেই ওই নেই, তাও কিন্তু ঠিক হবে, কিন্তু ওইরকম ভাবে হবে না যত যত স্মার্টলি আমরা গ্যারেজের মধ্যে হতো। বাট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যখন যে ম্যানুফ্যাকচারিং করতে হবে, ওইখানে যে ম্যানুফ্যাকচারিং করতে গেলে যা যা লাগে জিনিসপত্র, মেশিনারিজ বা ইকুইপমেন্ট যা যা থাকে, তো ওই জিনিসটাই হচ্ছে আমাদের আইডি। যে কোড লিখতে গেলে, যখন কোড লিখবো তখন তো আলটিমেটলি আমরা সিনট্যাক্স ফলো করছি, সিম্পল। আমাদের সিনট্যাক্স মানে ওর সিনট্যাক্স আর আমাদের এক্সপ্রেশন, আমাদের এক্সপ্রেশনটা ওদের সিনট্যাক্সের মধ্যে র্যাপ করব, মানে ওর মধ্যে ট্যাগ করব, ঠিক। যখন আমরা লিখবো তখন যাতে আমার ওই লেখার মধ্যে একটা এক্সপিরিয়েন্স আমাকে প্রোভাইড করে, একটা ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়, যে আমাকে বলবে তুমি কোড ঠিকঠাক লিখছো, বা তুমি কোড ভুল লিখছো, বা তুমি এরকম লেখো বা এরকম লেখো, আমাকে সাজেস্ট করবে, অপশনস দেবে, আমার কোডিং করার এক্সপিরিয়েন্স থেকে ভালো করবে। তো ওই জায়গাটাই হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন, এমন একটা সফটওয়্যার, তার জন্য একটা সফটওয়্যার বানানো হয়েছে, অনেক সফটওয়্যার এরকম আছে ওপেন সোর্স এন্ড ফ্রি। তো ওর মধ্যে আমি যে কোডটাকে লিখি, কারণ নর্মাল একটা কোড এডিটরের মধ্যে লেখার থেকে ভালো আমি যদি ওখানে লিখি, আমার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। যে টেকনোলজিতে আমি কোডটা লিখছি সেই টেকনোলজির জন্য যতগুলো সিনট্যাক্স হয়, যত রকমের কিছু প্রবলেমস হয়, তার জন্য কি সলিউশন হতে পারে, বা আমাকে কিছু হেল্প করবে, যেটা আমরা টেকনিক্যালি পড়বো আমরা এমএট, যে আমরা কিছু একটা ওয়ার্ড লিখতে যাবো, সে আমাকে বলবে আচ্ছা তুমি এটা লিখতে চাইছো, ঠিক আছে আমি তোমাকে লিখে দিচ্ছি। যে 10 লাইন লিখতে হবে তার বদলে তুমি আমাকে একটা ওয়ার্ড বলো, আমি তোমাকে 10 লাইন লিখে দিচ্ছি, যেটা আমাকে লিখতেই হতো, আমাকে সাজেস্ট করবে, হেল্প করবে। এরকম করে যখন আমাকে করে, আমাদের কোডিং এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়ে যায়। যে কোডটা রিপিটেড কোড, আমি জানি আমাকে 2 লাইন লিখতেই হবে, যেমন 2 লাইন লিখতেই হবে আমি জানি, প্লাস আমি লিখতেও জানি যে এটাই এভাবে লিখতে হয়, তখন যদি আমার জন্য কেউ লিখে দেয় আমার টাইমটা সেভ হবে। তো এই জিনিসগুলোকে আমরা এক কথায় বলি একটা স্পেশাল সফটওয়্যার বা স্পেশাল অ্যাপ্লিকেশন, যাকে আমরা বলি আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। যেখানে আমরা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কিছু কোড লিখি, তো আমার এই জিনিসগুলো টুলস বা মেকানিক এই জিনিসগুলো থাকে ওখানে, যে আমাকে গাড়ি রিপেয়ারিংটা খুব ফাস্ট করে দেবে। তো এরকম অনেকগুলো এক্সাম্পল আছে, তার মধ্যে আমি পুরো প্রজেক্টের মধ্যে এটা ইউজ করব, সেটা হচ্ছে তোমার ভিএস কোড। এরকম অনেক আছে, সাবলাইম আছে, অ্যাটম আছে, আর অনেক এরকম ভিএস ওপেন সোর্স বা ফ্রি রয়েছে। তার মধ্যে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে ভিএস কোড, তোমরাও করতে পারো। আর আদারওয়াইজ তোমরা যদি আগে থেকে কোনো কোড এটা ইউজ করছো, নো ইস্যুস। কোড এটা হচ্ছে এমন একটা
টুল ভিএস কোড, এমন একটা টুল, ঠিক আছে, ভিএস কোড ইনস্টল, এমন একটা টুল, শুধু ওর কাজটা হচ্ছে যে তুমি শুধুমাত্র ওই কোডটাকে হ্যান্ড ওভার করছো একজনকে। বা তুমি বলতে পারো যে তুমি আহ, আহ, তোমার বাড়ির বাইরে দোকান আছে একটা, ওই দোকান থেকে কিছু নিয়ে আসতে হবে, সাপোজ একটা 10 টাকা ম্যাগি আনতে হবে। তো তুমি তোর বাড়ির যে যে ফ্ল্যাটে আছো, ফ্ল্যাটে তোমার কেয়ারটেকার নিচে দাঁড়িয়ে আছে, তুমি কেয়ারটেকারকে বলে দাদা একটা কাজ করতে হবে না, পাশের দোকান থেকে নিয়ে চলে আসো। জাস্ট ভিএস কোড তাই কাজ, ভিএস কোডকে তুমি দিলে কোডটা, ও কোডটা নিয়ে চলে গেল যা ইন্টারপ্রেটারের কাছে বা কম্পাইলারের কাছে, যাই হোক না কোনো, ইন্টারপ্রেটার বা কম্পাইলার পরে পড়বো আমরা, ওর কাছে গেল, বাস ওর কাছে গিয়ে দিয়ে দিল, ওয়েট করলো, আউটপুটটা এলো, ও তোমাকে দিয়ে দিল, বা সিম্পল। 10 টাকা তুমি ওকে দিলে, কেয়ারটেকার দোকানে গেল, বলো 10 টাকা ম্যাগি দাও, ম্যাগি নিয়ে এসে দিয়ে দিলো, আলটিমেট 10 টাকা না এখন 12 টাকা হয়ে গেছে। তো ওটা তোমাকে দিয়ে দিল, এক্সিকিউট করে দিলো, জাস্ট ওইটুকুই। তো ভিএস কোড কোনো এরকম কোনো ইন্টারপ্রিটার বা কম্পাইলার না যে তোমার কোডটাকে সে এক্সিকিউট করছে, জাস্ট তোমার একটা এজেন্ট। যেমন তুমি আইআরসিটিসি টিকিট কাটতে চাও, তো মেক মাই ট্রিপ আছে, গো আইবিবো আছে, অনেক কিছু আছে। তো এরা হচ্ছে তোমার এজেন্ট, তুমি ওকে বলছো আমার টিকিটটা বুক করে দাও, তোমার কাছ থেকে সমস্ত ডিটেলস নিলো, নিয়ে একটা র্যাপার বানালো, র্যাপার নিয়ে চলে গেল তোমার আইআরসিটিসির ওয়েবসাইটে, রান টাইমে, ওয়েবসাইটে গিয়ে বলছো টিকিট দাও, যে টিকিট থাকে টিকিটটা দিলো, টিকিটটা দিয়ে আবার তোমাকে টিকিটটা রিটার্ন করে দিচ্ছে ওই ওই উইন্ডোতেই। তো আমরা কি ভাবছি যে আমাকে মেক মাই ট্রিপ টিকিটটা বুক করে দিই, তা তো না, টিকিটটা বুক করলো হচ্ছে আইআরসিটিসি। তো এজেন্টের কাজ করলো কি এখানে, মেক মাই ট্রিপ, একদম ওইরকমই। যেখানে কোডিং এর যদি এজেন্ট বলি আমরা, তাহলে এই কোড এডিটর গুলো হচ্ছে কোডিং এর এজেন্ট, যে আমার কোডটাকে যেখানে প্রসেস হবে, যেখানে এক্সিকিউট হবে, তার কাছে এসে নিয়ে যাবে, ওখানে নিয়ে গেল, প্রসেস করলো, আমাকে আউটপুটটা ওরে দিল, আমাকে একদম স্মার্টলি আমাকে হ্যান্ডলিং করলো, প্লাস আমাকে কোড লেখার যে এক্সপিরিয়েন্সটা এত ভালো করে দিল। তো এটাকে তোমরা ইনস্টল করে নিও এখান থেকে, সিম্পল নেক্সট 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 করে ইনস্টল হয়, ভিএস কোড ইনস্টল লিখলে প্রথম লিঙ্কে আশা করি থাকে। এটা ক্রস প্ল্যাটফর্ম বেসিস, মানে উইন্ডোজ হোক, ম্যাক হোক, বা লিনাক্স হোক, যাই হোক না কেন, এখান থেকে পেয়ে যাবে। সিম্পল, যদি উইন্ডোজ হয় উইন্ডোজে ক্লিক করবে, তোমাদের যা যা অপারেটিং সিস্টেম রয়েছে 64 বিট 32 বিট এতগুলো তোমার জানো, এটা এটা করে নিয়ে সিম্পল নেক্সট 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 করে যাবে, নেক্সট নেক্সট করে গিয়ে মানে যেগুলো একদম সিম্পল নেক্সট নেক্সট করে যাবে, ঠিক আছে। যদি না হয়, মানে এইটা বলে রাখছি এই জন্য, যদি না হয়, আমরা প্রথমে ডে ওয়ানে পড়েছিলাম যে ফার্স্ট আধা ঘন্টা আমরা প্র্যাকটিস করব, যে যে প্রবলেম গুলো থাকবে প্রিভিয়াস ক্লাসের সেগুলো, যতক্ষণ না তোমরা নিজের থেকে করছো। দেখো সব জিনিসকে যদি রেডিমেড করে দেওয়া যায় না, তাহলে কোডিং কিন্তু হয় না, মনে রাখবে। আমি এখন থেকে বলে রাখছি, 80% হয়তো ড্রপ করে যাবে, বা 90%, 80% কম বললাম, 90% ড্রপ করে যাবে। 3-4 মাস পর মনে হবে যে না আমার এটা ফিল্ড না, বা একদম মনে হবে, বলছি এটা মনে হবে। অনেকে ড্রপ করেও যাবে, লাস্ট 10%-এর মধ্যে হয়তো এক্সিস্ট, সার্ভাইভ করবে। ওর মধ্যে হয়তো 4 দুজন একজন হয়তো করবে, এটাই হয় ইন জেনারেল। কেন হয় এর কারণটা বলি, কারণটা হচ্ছে এটাই, যে আমাদের অভ্যস্ত হয়ে গেছে এখন মুভি দেখার মতো, যে আমরা যাই শিখতে যাই, আমরা প্রথমে দেখি ওটাকে, দেখার পর পুরো জিনিসটাকে দেখে দেখে শিখি, যে হ্যাঁ এটা দেখে নিয়েছি এটা হয়ে যাবে, এটা তো করতে পারবো, আর ওটাকে প্র্যাকটিসই করি না। ওটাই হয়ে যায় প্রবলেম, আর ওটাই জমে জমে ব্যাকলগটা এমন হয়ে যায়, যখন আমরা ওইটাকে আরেকবার করতে চাই মনে হয় যে আমি কিছু শিখলামই না। তো এটাকে না, এটা ভাঙার উপায় হচ্ছে তিনটে। আমি যেটা মনে করি, অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং এন্ড নলেজ, তিনটে এর ভাঙার উপায়। একটা হচ্ছে তুমি যাই শিখবে সেটাকে হয়তো তুমি কাউকে শেখাও, বা ওটাকে ইউজ করে কোনো একটা প্রজেক্ট বানাও। এমনি প্রজেক্ট মিনস এরকম না যে একটা সাইট, প্রজেক্ট মিনস ওর অ্যাপ্লিকেশন, নিজে হাতে লিখে। তার আগে কাগজে লিখবে একবার, কাগজে লেখা মানে হচ্ছে একটা নোটবুকে একদম কমা মানে কমা, ফুল স্টপ মানে ফুল স্টপ, আর ওটাকে দেখে ল্যাপটপ ডেস্কটপে কোড করা একবারের জন্য, অনলি ফর ওয়ান্স। যদি এই প্র্যাকটিসটা করো, তাহলে তুমি কাউকে শেখাও বা না শেখাও প্রবলেম নেই, বা তুমি হাতে লিখলে আর ওটাকে দেখে কোড করলে, নাম্বার ওয়ান। আদারওয়াইজ তুমি কাউকে শেখাচ্ছ, যে আমি তোমাকে শেখাচ্ছি এখন, তো আমার কিন্তু আমি যখন শিখেছিলাম হয়তো আমি অনেকগুলো জিনিস এখন শেখাতে শেখাতে আরো ক্ল্যারিটি আসছে, এটাই হয়। আর নাম্বার থ্রি হচ্ছে যে তুমি কি করবে, আহ প্র্যাকটিসটা ক্লাস শুরু হওয়ার আগে থেকে শুরু করবে। শুনতে একটা অড লাগছে, এসব আমি জানলামই না কি করতে হবে, তো এটাই হচ্ছে চ্যালেঞ্জ। কারণ তোমরা একটু তো জেনেছো যে হ্যাঁ ভিএস কোডটা করতে হবে, এবারে স্যার আপনারা দেখিয়ে দিন ভিএস কোড কি করে করতে হয়। এই যে দেখিয়ে দিলাম ভিএস কোড কি করতে হয়, কিছুই না, একটা বাচ্চা হয়তো করবে দেখানোর পরে, কিন্তু আলটিমেটলি ওই মাইন্ডসেটটা আসবে না যে আমরা ডেভেলপার হতে এসেছি, আমরা এখানে মুভি দেখতে আসেনি, যেটা মুভি দেখার মতো দেখে নিলাম। তো একবার প্র্যাকটিস করো, হয়তো আটকাবে, ইনস্টল হবে না, চলবে না, তারপর যখন তুমি ইনস্টলটা করবে না, ওই জীবনে ওটা ওটা আর ভুলবে না, ওটাই তোমার জন্য লার্নিং হয়ে যাবে। এটা হচ্ছে গুড অ্যাপ্রোচ। ওই জন্য অনেক জিনিস না নিজেকে তোমাকে প্রথম নিজে করতে হবে। তো এই 2-3টে প্রসেসে তোমরা কোডিংটাকে বা ডেভেলপারটাকে অ্যাচিভ করতে পারো, আদারওয়াইজ 6টা মাস শেষ হয়ে যাবে, শুধু অল্প বেসিক্স বুঝবে, অল্প জিনিস জানবে, যে টার্মস গুলো জানতে না টার্মস গুলো জানবে, মনে হবে সব জানি, কিন্তু যখন তুমি কোড করতে বসবে তখন মনে হবে না ভিএস কোডটা তো ইনস্টল হলো না, আরে ভিএস কোডের মধ্যে ফাইলটা রান করলো না, স্যার তো করেছিল, ওনার তো একবারই হয়ে গেছিল, আমার তো হচ্ছে না। এই কোশ্চেন্স গুলো তখন মনে হবে। একবারের জন্য যে জিনিস তোমার জন্য প্রথমবার, সেটাকে তোমাকে একবার খাতায় লিখে খাতা দেখে রান করাতে হবে,
তাহলে আমরা এখান থেকে ভিএস কোডটাকে ইনস্টল করে নিলাম। ঠিক আছে, এটা করে দেখবে সবাই, সিম্পল গুড টু গো হয়ে যাব। এটা করার পর আমরা যখন ভিএস কোড খুলবো, ওর মধ্যে একটা এক্সটেনশন তোমরা করে নেবে, যাকে বলে আমরা লাইভ সার্ভার। আমি যেটা দেখিয়ে রাখছি, যাতে নেক্সট ক্লাসে আমাদের কাছে টুলস গুলো থাকবে রেডিমেড। ঠিক আছে, ভিএস কোডটা যারা ফার্স্ট টাইম খুলবে তাদের হয়তো একটা ব্ল্যাক স্ক্রিন আসবে, একটা ডার্ক মোড থাকে, আমার যেহেতু একটা লাইট মোড করা আছে, ডার্ক মোড থাকে বাই ডিফল্ট। করে দেখবে লাস্ট অপশনটা হচ্ছে এখানে বাঁ দিকে, দেখতে এরকমই, যখন খুলবে দেখতে এরকমই। ঠিক আছে, ওয়েলকামটা ক্লোজ করে দেবে, দেখতে এরকমই থাকবে। তো ফার্স্ট অপশন থাকে হচ্ছে এক্সপ্লোরার, লাস্ট অপশনটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে যে প্রথমে বললাম যে আমরা আইডি কেন ইউজ করি, অ্যান্সারটা হচ্ছে এইটাই, যে আমাদের কোডিং এর এক্সপিরিয়েন্সটাকে ভালো করে। কোডিং এর এক্সপিরিয়েন্সটা ভালো করা মানে হচ্ছে যে আমাদেরকে এর মধ্যে অনেক কিছু এমন এমন হেল্প করে, সে কোড লিখতে গিয়ে, কোডটাকে রেন্ডার করার জন্য, কোডটাকে বিউটিফাই করার জন্য অনেক এরকম এরকম হেল্প করে। সেই হেল্পগুলো কিভাবে করে, তো ভিএস কোডের মধ্যে ইনবিল্ট অনেকগুলো এরকম কিছু প্লাগইন আছে। প্লাগইন মানে হচ্ছে ছোট ছোট অ্যাপ্লিকেশন বলতে পারো, বা ছোট ছোট ফাংশন বলতে পারো, সেটা বিল্ট ইন থাকে। ওটার বিয়ন্ড কিছু কিছু আমাদেরকে করতে হয়, যেটা ওর মধ্যে নেই। যেমন এটা বললাম লাইভ সার্ভার, কেন বললাম লাইভ সার্ভার মানে হচ্ছে যে আমরা যখন এইচটিএমএল এর কোড রেন্ডার করি, তো আমরা জানি এইচটিএমএল সিএস জাভাস্ক্রিপ্ট কোথায় রান করে, ব্রাউজারে। তো যে কোনো একটা ফাইল যখন রান করাবো আমরা, তো ওটা যখনই ওটাকে রান করাবো তো ব্রাউজারে খুলবে। কিন্তু ব্রাউজারে দুভাবে খুলে, একটা ফাইল প্রোটোকল দিয়ে, একটা এইচটিটিপি প্রোটোকল দিয়ে। তো ফাইল প্রোটোকল দিয়ে খুললে অনেক সময় ওর মধ্যে, মানে ম্যাক্সিমাম টাইমই ওর মধ্যে কিছু জাভাস্ক্রিপ্টের কোড রান করে না। আজকের ডেটের ব্রাউজার খুব স্মার্ট, কিন্তু ওটা রান অনেক সময় করে না। তো আমরা ওই রিস্কটাকে অ্যাভয়েড করে রাখি। অনেকগুলো জিনিস রান করে না, যখন তো রিয়াক্টের মতো কিছু তো কাজ করবে, তখন তো কাজই করে না। ওটা এইচটিটিপির যে এনভায়রনমেন্ট হয়, যেরকম বললাম পিএইচপি রান করার জন্য ওকে সার্ভার দিতে হয়, ওইরকমই কিছু কিছু লাইব্রেরি, কিছু কিছু ফাংশন থাকে যাকে এইচটিটিপি বা এইচটিটিপিএস যে প্রোটোকলটা ব্রাউজারের মধ্যে, ওই প্রোটোকলের মধ্যে ফেলতে হয়। তো ওটা কিভাবে নিয়ে আসবো আমরা, ওটাকে তো আনা যাবে না, ওটার জন্য তো আমাদেরকে আবার সার্ভার কিনতে হবে, গোডাডি কিনতে হবে বা বিগরক কিনতে হবে। তো ওটাকে না পারচেস করে, যেরকম আমরা পিএইচপির জন্য জ্যাম্প ইনস্টল করব, সেইরকমই আমরা এখানে কি করব, লাইভ সার্ভার ইনস্টল করব ফর HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। সিম্পলি লিখবে লাইভ সার্ভার, আর এর মধ্যে দেখবে ঋত্বিক দে, মনে হয় ঋত্বিক দে বলে একটা ডেভেলপার কন্ট্রিবিউট করেছে, হ্যাঁ। ঠিক আছে, এটা এটা হচ্ছে লাইভ সার্ভার। সিম্পল, এটা কাজ হচ্ছে এইটুকুই, যে যখনই আমরা HTML এর কোডকে রান করাবো, তখন ওই তোমার যেরকম একটা www.abc.com, ওই যে এনভায়রনমেন্ট HTTPS এর, ওই এনভায়রনমেন্টটা আমরা পেয়ে যাব, যাতে আমার সমস্ত কম্প্যাটিবিলিটি, জাভাস্ক্রিপ্টের কম্প্যাটিবিলিটি, সমস্ত কিছু আমরা ওর মধ্যে ঠিকঠাক ভাবে দেখতে পারবো। মানে যেভাবে আমাদের লাইভ সার্ভারে চলে জিনিসটা, অ্যাকচুয়াল সার্ভারে চলে, ওই এনভায়রনমেন্টটা আমাদেরকে HTML এর মধ্যে পেয়ে যাব। ঠিক আছে, যেরকম আমরা জ্যাম করি পিএইচপির জন্য, এটা হচ্ছে HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্টের জন্য। এটা মনে রাখবে, এটার মধ্যে শুধুমাত্র HTML CSS জাভাস্ক্রিপ্টই করা যায় বাই ডিফল্ট। ঠিক আছে, তো এই প্লাগইনটাকে আমরা নিয়ে নিলাম, এই প্লাগইনটাকে করবে ইনস্টল। যেহেতু আমার ইনস্টল রয়েছে বলে দেখাচ্ছে আনইনস্টল, একবার করে দেখবে। তাহলে কি দেখলাম, ভিএস কোড একটা আইডিই, ওটা ইনস্টল করব, দেন লাইভ সার্ভার একটা আমরা ইনস্টল করে নেবো। বাস এটুকু করলেই হবে। এর মধ্যে আরো অনেক কিছু আছে, যেন করতে করতে এক একটা করে ইনস্টল করবো, মানে ওয়ান গোতে সব ইনস্টল করে বসে গেলাম, তাহলে লজিক গুলো বুঝবো না কেন করেছে ওগুলো। এই মুহূর্তে আমাদের কোড করার জন্য দরকার লাইভ সার্ভার আর ভিএস কোড, এটা একটা হলো। নেক্সট হচ্ছে আমরা জ্যাম। ঠিক আছে, জ্যাম কিভাবে করব, ভিএস কোড চলে এলো, এবার চলে যাই আমরা জ্যাম। ঠিক আছে, এই সাইটটি চলে আসবে, এটার লিঙ্ক দেওয়া আছে ওখানে, apache-friends.org। এটাও সেম, জ্যাম্প মানে হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, এটা যে কোনো প্ল্যাটফর্ম হোক না কেন এটাকে ইনস্টল করা যায়। ঠিক আছে, যেমন উইন্ডোজ হলে ওয়্যাম্প, লিনাক্স হলে ল্যাম্প, আর ম্যাক হলে ম্যাম্প। এগুলো হচ্ছে মানে ওএস ওএস রিলেটেড, মানে ওই ওএস এর জন্য বানানো হয়েছে। আর জ্যামটা হচ্ছে তিনটেরই কম্প্যাটিবল, মানে জ্যাম্প ম্যাকেও চলে, জ্যাম্প লিনাক্সও চলে, আবার জ্যাম্প উইন্ডোজও চলে। ওই জ্যামটাকে আমরা প্রেফার করি। আর শুধুমাত্র একটা খেয়াল রাখবে যাতে জ্যাম 8.1 হয়, হ্যাঁ। 8.0 করবে না, এই জন্য বলে রাখছি যে 8.0 করলে পিএইচপিতে কোনো অসুবিধা নেই। যখন আমি লারাভেলে কাজ করব, তখন লারাভেল যে 10, লারাভেল 10 কিন্তু 8.1 থেকে কাজ করে, 8-এ কাজ করে না। লারাভেল 9 হচ্ছে 8-এ কাজ করে। তো একবারই আমরা এখনই করে নেবো, পরে আবার এটাকে করতে আপগ্রেড করতে হবে। তো এই যদি কারোর 8.1 নেই, তাহলে এখনই ওটাকে আনইনস্টল করে বা ওর উপর ওভাররাইট করে দিও 8.1, যে কোনো 8.1 নাও বা 8.2 নাও, অসুবিধা নেই। মিনিমাম 8.1 হতে হবে। ঠিক আছে, 8.1 দিলে আমার পিএইচপিটাও কাজে আসবে, অ্যাজ ওয়েল এজ আমরা লার্ভে করার সময়ও আমাদের এইটাই কাজে আসবে। ঠিক আছে, তো সিম্পল এখানে করবে, ডাউনলোড করবে, ডাউনলোড করে নেক্সট 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 নেক্সট, সিম্পল এটা করে যাবে, তোমার এখানে এটা ইনস্টলটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা
জ্যাম ইনস্টল করলাম, আমরা ভিএস কোড ইনস্টল করলাম, আর লাইভ সার্ভারে একটা এক্সটেনশন ইনস্টল করলাম। তো আমরা এই সাইটটাকেও ফলো করব। একটা হচ্ছে W3 Schools, W3 Schools। এটা আপ টু বিগিনার টু ইন্টারমিডিয়েটের জন্য কোড লেখার জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, এখানে সুবিধাটা কি হয় যে প্রত্যেকটা টপিক গুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এরা রেখেছে। প্লাস হচ্ছে এটা অন দা গো আমরা রান করতে পারি। যেরকম বললাম, পিএইচপির কোড রান করানোর জন্য পিএইচপি ইন্টারপ্রেটার দরকার, পিএইচপির সার্ভার দরকার। তো ওটাকে তো ইনস্টল করতে হবে। এবারে মোবাইলের মধ্যে কি করে রান করবো পিএইচপির কোড? তো মোবাইলের মধ্যে W3 Schools রয়েছে, রান করে নেবো, কারণ এরা ক্লাউডের মধ্যে ওগুলোকে ইনস্টল করে রেখেছে। তো আমাদেরকে ইনস্টল করতে হচ্ছে না। তো অন দা গো ইউজ করার জন্য এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা টপিক গুলোকে মনে রাখার প্র্যাকটিস করার জন্য এটা একটা ভালো জায়গা রয়েছে। তো আমরা এটাকেও প্যারালালি ফলো করব। আর যেগুলোতে এটা আমাদের পার্সোনাল বা জাস্ট কাস্টমাইজ কোড থাকবে, সেগুলোতে এর মধ্যে নেই, তখন আমরা ওগুলোকে আমাদের কোড থেকে দেখবো। ঠিক আছে, তাহলে HTML এর মধ্যে আমরা যদি বলি যে সবাই এক্সাম্পলটা বা অ্যান্সারটা এইভাবেই দেয় যে হোয়াট ইজ HTML, তো HTML আমরা বলি যে একটা এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা খুব একটা ভুল বলবো না, কিন্তু এটা খুব একটা ঠিকও না। ঠিক এই জন্য না যে আমরা, আচ্ছা আজকে কোডটা আমরা এখান থেকে করছি, নেক্সট ডেতে আমরা ভিএস কোড আর লাইভ সার্ভারের কোডটা লিখবো, যাতে তোমাদের বাকিদের সবার এই তিনটে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার মেশিনের মধ্যে চলে আসে। সেই জন্য ওটাকে নিয়ে আপনারা দেখছি না, আমরা এটাকেও দেখে নিই কিভাবে W3 স্কুলে আমরা পড়বো বা কিভাবে এখান থেকে পড়া যায়। আর আমরা প্যারালালি কি করবো, আমাদের যে নোটগুলো রয়েছে নোটগুলোকে ফলো করবো। ঠিক আছে, অনেকগুলো জিনিসের মধ্যে গোছানো আছে, এটা ওর মধ্যে গোছানো নেই। অনেকগুলো জিনিস ওখানে গোছানো আছে, এটা এখানে নেই। ঠিক আছে, এটা প্যারালালি নিয়ে পড়লে কি হবে, নোটটা হচ্ছে একদম কাস্টমাইজ করা, কাস্টম নোট। ঠিক আছে, কিন্তু ওখানে কাস্টম নেই, ওখানে পুরোপুরি থিওরিক্যাল কনসেপ্ট রয়েছে। তো HTML-টা যদি এক কথায় বলি, আমরা আমরা যদি টেকনিক্যালি বুঝি, তাহলে আমরা এখন যদি একটা অ্যান্সার দিই যে HTML ইজ এ কালেকশন অফ এলিমেন্টস, তাহলে অনেকের মাথায় আসে যে এলিমেন্টে কোত্থেকে এলো। তাহলে আমরা প্রথমে এলিমেন্ট কাকে বলে বা HTML এর অ্যাকচুয়াল ডেফিনেশনটা কোনটা, বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলি আমরা আমরা এইটুকুটা আজকে বুঝে নিই, তাহলে আমরা নেক্সট ডেতে আর HTML কেন এটা আমাদেরকে আর পড়তে হবে না। আমরা যদি এই কোডটাকে দেখি, তাহলে আমরা আর আজকে ভিএস কোডটা খুলছি না। তাহলে আমরা প্রথমে আমরা এটা বুঝলাম যে আলটিমেটলি যাই কোড HTML CSS জাভাস্ক্রিপ্ট হোক না কেন, সেটা ব্রাউজারের মধ্যে রান করবে। তো ব্রাউজার হচ্ছে ওর প্লেয়ার বলতে পারো। যেমন পিডিএফ কে রান করানোর জন্য পিডিএফ ভিউ দরকার হয়, বা এক্সেল বা ওয়ার্ড ফাইল খোলার জন্য মাইক্রোসফট অফিস দরকার হয়, বা ওইরকম টুল দরকার হয় একটা। ওইরকমই কোনো না কোনো একটা ফাইল সিস্টেমের ফাইলকে রান করার জন্য তার কম্প্যাটিবল একটা ড্রাইভার লাগে। যেমন আমরা অডিও বলি তো অডিও ড্রাইভার থাকে হার্ডওয়্যারের জন্য। যেমন আমরা সফটওয়্যার চলে আসে তো বলি অডিও প্লেয়ার বলি, ওটা সফটওয়্যারের ভাষায়। ওইরকমই ওই ফাইলটাকে রান করার তার ঠিকঠাক ভাবে যে কোড লেখা আছে, সেটাই হচ্ছে ওর অ্যাকচুয়ালি কম্প্যাটিবল তার সফটওয়্যার। তো এখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট প্রথমেই বুঝলাম আমরা যে এটা রান করার জায়গা আছে ব্রাউজার। তো ব্রাউজার যখন এটা রান করাবে, তো ব্রাউজারকে কিছু আমাদেরকে বলতে হয়। তো ব্রাউজার HTML কে বোঝে, আমরা প্রথমে বুঝলাম। CSS কেও বোঝে, আর কোর জাভাস্ক্রিপ্ট কেও বোঝে। এর বাইরে ব্রাউজার আর কিচ্ছু বোঝে না। তো ব্রাউজার যখন তিনটাকে বোঝে, তো আমরা যাই কোড লিখবো ব্রাউজার এই তিনটার মধ্যেই ওটাকে কনভার্ট করবে, যদি অন্য কোনো ফরম্যাটে থাকে। আদারওয়াইজ ওই ফরম্যাটে থাকলে সে আর ভাঙবে না, সে ডিরেক্টলি এটা বুঝে নেবে। যেহেতু আমরা এমন কোনো লাইব্রেরি ইউজ করছি না এখন, যেটা আমরা কনভার্ট করতে হবে। যেমন মেনলি এটা রিয়াক্ট করার সময় আমাদেরকে মাথায় রাখতে হয় যে রিয়াক্ট কিভাবে কাজ করে। তাহলে তো যেহেতু আমাদের ওইটা চ্যাপ্টারটা নেই এই মুহূর্তে, তো ওটাকে নিয়ে খুব একটা ডেপথে যাওয়াটা উচিত হবে না। তাহলে আমরা বুঝি যে ব্রাউজারের মধ্যে যখন কোনো HTML এর কোড যায়, তো আমরা যেহেতু একদম একদম প্রথমে একদম স্টার্টিং এ রয়েছে, আমরা তো একদম স্ক্র্যাচ থেকে বুঝি যে এটা আমরা কি লিখলাম, বা বাঁ দিকে যেটা রয়েছে এটা কি কোড রয়েছে। আলটিমেটলি এটাই HTML। তাহলে HTML টা কি, এটা ভালো করে বুঝি। তাহলে আমরা যখন যারা ফার্স্ট তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছো বা শিখেছো, বা এখনো হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করোনি, এটাও হতে পারে, অনেকে সি করনি বা বেসিক করনি বা C++ করনি, বা আদার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো না ধরে নিচ্ছে। তো যারা জানো না তাদের জন্য বলছি, যারা জানো তাদের জন্য বলছি যে আলটিমেটলি যখন আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, মিনস এমন একটা ভাষা ইউজ করি বা এমন একটা কনভার্টার ইউজ করি, যেখানে কিছু সিনট্যাক্স মানে আমাদের কিছু আমাদের এক্সপ্রেশনটাকে লিখতে হয়, আর ওই এক্সপ্রেশনটাকে ওই ভাষাটা কনভার্ট করে দেয় মেশিন ল্যাঙ্গুয়েজে। তো ওখানে কিছু নিয়ম মানতে হয়। নিয়ম মানে, নিয়ম হচ্ছে যে লাইনগুলো যখন লিখি আমরা, কারণ সবসময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টপ টু বটম রান করে, মানে লাইন নাম্বার 1 থেকে লাইন নাম্বার নিচের দিকে চলে যায়। সাপোজ 100টা লাইন রয়েছে, তো লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2, লাইন নাম্বার 3, এরকম করে লাইন নাম্বার 100 পর্যন্ত যাবে। এটাও আমরা দেখেছিলাম যে মেইনলি দুভাবে কোড রান হয়, একটা ইন্টারপ্রিটার বেসড আর একটা কম্পাইলার বেসড। এটা আমরা মনে পড়েছিলাম একসময় বা ফার্স্ট ক্লাসে খুব সম্ভবত। তো ইন্টারপ্রিটার বেসড আমরা জানি লাইন বাই লাইন এক্সিকিউট হয়,
যে প্রথম লাইন রিড করলো, যদি ও জাস্টিফাই করতে পারে যে হ্যাঁ ঠিক আছে, সিনট্যাক্স সব ওকে, সবকিছু ঠিক আছে, তো পরের লাইনে আসবে। বা পরের লাইন ঠিক আছে, আবার থার্ড লাইনে আসবে। তো যতদূর সে লাইনটা রিড করে যাচ্ছে ততদূর আমাকে আউটপুট দিয়ে যাচ্ছে। যখনই সে কোনো এরর পেয়ে যাচ্ছে বা সে বুঝতে পারছে না, ও কিন্তু স্টপ করে যাবে, আর পরে আর রান করবে না। সাপোজ 1 নম্বর থেকে, সাপোজ এই যে লাইন দেখতে পাচ্ছ, এই লাইনটা মনে করো রিড করে গেছে, রিড করে গেল, এটা করে গেল, রিড করে গেল, এটা রিড করে গেল, এখানে মনে করো প্রবলেম আছে লাইনটাতে, এর পরেও নামবে না। এটা কোথায় হয়? এটা হচ্ছে ইন্টারপ্রিটার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, মিনস পিএইচপি। পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এগুলো সব হচ্ছে ইন্টারপ্রিটার বেসড। তো ইন্টারপ্রিটার বেসড মানে হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করবে, যে লাইনে প্রবলেম সেই লাইন পর্যন্ত আমাকে আউটপুটটা দিয়ে দিল। নন টেকনিক্যাল এবার বলেছিলাম যে গ্রোসারি শপে গেলাম, 10টা আইটেম আছে, মনে করো সাপোজ 4টা আইটেমের পরে আইটেম নেই, তো 4টা আইটেম আমাকে দিয়ে দেবে, কিন্তু 5 নম্বর আইটেমের পরে আর আমাকে কিছু আর দেবে না। আর কম্পাইলার হলে কি হয়? কম্পাইলার হলে যদি আমার এই 10টা লাইন ছিল, ওপর 10টা লাইনকে বুঝবে সব ঠিকঠাক আছে, তারপর সে ওটাকে এক্সিকিউশনে পাঠাবে। আদারওয়াইজ যদি সে লাস্ট লাইনেও ভুল পেয়ে যায়, তো কোনো একটা লাইনও ঠিক ওর এন্টার করতে দেবে না। সাপোজ পুরোটার মধ্যে সব ঠিক আছে, আদুর আমার কোড ঠিক আছে, এটা সব ওকে, লাস্ট লাইনটা ভুল আছে, ও তাও কিন্তু রান করতে দেবে না। সেটা হচ্ছে কম্পাইলার বেসড। এটা আমরা বুঝেছিলাম যে C3J আর P3J। তো C3J হচ্ছে তোমার কম্পাইলার বেসড, আর P3J হচ্ছে আমাদের ইন্টারপ্রিটার বেসড। তো আমাদের এইচটিএমএল এর ক্ষেত্রে ইন্টারপ্রিটারও নেই আর কম্পাইলারও নেই। তো এখানে কি হয়? তো এখানে যে ইঞ্জিনটা আমরা ধরার জন্য বলি সবসময় কম্পাইলার ওয়ার্ডটাকে বেশি ইউজ করি। তো কম্পাইলার বা ইন্টারপ্রিটার টেকনিক্যালি তো আলাদা, কিন্তু আমরা ইন জেনারেল সব কম্পাইলারই বলি বলার জন্য, মানে কম্পাইলার মানে যে এটা কনভার্ট করছে। যখন দেখবে আমরা কম্পাইলার বলি, তো পিএইচপি কোর্সে কম্পাইলার বলি, আমরা জাভাস্ক্রিপ্ট কম্পাইলার বলি, তো খুব একটা ভুল বলি না এই জন্য কারণ আমরা নন টেকনিক্যালি বলছি ওটা। কিন্তু সামনে যদি কেউ একটা টেকনিক্যাল লোক বসে আছে, ইন্টারভিউ জিজ্ঞেস করছে, তখন কিন্তু যদি বলি যে পিএইচপি একটা কম্পাইলার, সেটা তখন ভুল। তো আলটিমেটলি কম্পাইলার মানে সবই কম্পাইলার। যেমন ভেরিয়েবল যেন বলি আমরা, ভেরিয়েবল মানে তো সে যার মধ্যে ডেটা ভ্যারি করে, এটা তো হওয়া উচিত। জাভাস্ক্রিপ্টে পড়বো যে কনস্ট্যান্টকেও আমি ভেরিয়েবল বলি, কনস্ট্যান্ট ইজ অলসো এ ভেরিয়েবল। তো একদিকে বলছি এটা কনস্ট্যান্ট যে ভ্যারি করে না, আবার বলছি এটা টাইপ হচ্ছে ভেরিয়েবল। তো বলার জন্য আমরা ভেরিয়েবল বলি কেন? ভেরিয়েবলটা হচ্ছে একটা জেনারেল টার্ম, যার মধ্যে আমরা কিছু ডেটাকে স্টোর করি, একটা রেফারেন্স, একটা কন্টেনার, একটা বাক্স, একটা পাত্র। ওই পাত্রটা হচ্ছে ভেরিয়েবল, ওর মধ্যে কনস্ট্যান্ট রাখি, তার নেচারটা কনস্ট্যান্ট, কিন্তু ওটা ভেরিয়েবল। ওইরকমই যখন আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এগুলোকে পড়ি, তো আমরা ইন জেনারেল বলি কম্পাইলার। তো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট কে রান করার জন্য না কম্পাইলার দরকার হয় না ইন্টারপ্রেটার, এটা ইনবিল্ট একটা ইঞ্জিন থাকে, যে ইঞ্জিনটা ব্রাউজারের মধ্যে রান করে। ওই ব্রাউজারটা কাজই হচ্ছে এইচটিএমএল গুলোকে বোঝা, সিএসএস গুলোকে বোঝা, জাভাস্ক্রিপ্ট গুলোকে বোঝা। তিনটাকে বোঝার ক্ষমতা ব্রাউজারের মধ্যে আছে। ব্রাউজার মানে শুধু ব্রাউজার বলে কিছু হয় না, ব্রাউজারের মধ্যে ওই তিনটাকে রান করার অ্যাবিলিটি ওর মধ্যে আছে। ওই জন্যই ব্রাউজার গুলো তৈরি যারা করে তাদেরকে, যারা W3 বা একমা ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড গুলোকে বানিয়ে দিয়েছে, ওই স্ট্যান্ডার্ড গুলোকে ওরা ফলো করে তো ব্রাউজারটাকে বানায়। গুগল ক্রমও ওগুলোকে ফলো করছে, মোজিলা ফলো করছে, কিন্তু ওরা কম বেশি ফলো করে কিছু। তো ওই জন্য এটা কম বেশি হয়ে যায়। যে কোনোটার রেড কালারটা হয়তো অন্য কোনো ব্রাউজারে একটা লাইট রেড বা ফেড রেড, অনেকের ক্ষেত্রে ডিপ রেড, অনেকের ক্ষেত্রে হয়তো কোনো কন্টেনারের প্যাডিং মার্জিনটা কম বেশি, এগুলো হয় কেন? ওরা ভ্যারি করে, ভ্যারি করে এই জন্য ওরা মানছে, কিন্তু একটু এদিক ওদিক করে দিয়েছে, কম বেশি পিক্সেলস দিয়ে দিয়েছে, কম বেশি একটা স্ট্যান্ডার্ড বানিয়ে দিয়েছে এরকম। ওইরকমই যে আরবিআই বলে দিয়েছে তোমাকে ইন্টারেস্ট রেট এত নিতে হবে, তো ওইরকমই ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাংকের কিন্তু ইন্টারেস্ট সমান না, সবার কিন্তু ভ্যারি করে। ওইরকমই ওরা একটা রেকমেন্ডেশন দিচ্ছে যে এর বাইরে যাবে না আর এর নিচে আসবে না, তো মাঝে মাঝে রাখো। ওইরকম এরা রেকমেন্ডেশন দেয়, ওই রেকমেন্ডেশন গুলোকে ওরা মানে। তো এবারে যখন এটা রান করবে, তাহলে এটা ইন্টারপ্রেটারও না আর এটা কম্পাইলারও না। এইচটিএমএল এর ক্ষেত্রে মজার জিনিস হচ্ছে এখানে যে নাম্বার 1, এখানে কোনো এরর থ্রো করে না। সমস্ত ল্যাঙ্গুয়েজে কি হয়? এরর থ্রো করে, ভুল হলে এরর আসবে, আর এরর হলে প্রোগ্রাম চলবে না। এইচটিএমএল এর কাছে সেটা কিন্তু এক্সেপশন। এইচটিএমএল বলে ভাই আমি এরর কাকে বলে বুঝিই না, আমার কাছে যেটা এরর সেটাকেও আমি চেষ্টা করব ঠিকঠাক রেন্ডার করার, আর যে না বুঝতে পারি ওটাকে স্কিপ করে বা যা বুঝতে পারি সেটাকে করে নিয়ে আমি আবার লাইনে চলে যাবো। তো এখানে করে যেহেতু এরর থ্রো হয় না, তো লাইন নাম্বার 1 কি আর লাইন নাম্বার 2 কি, যত লাইন রয়েছে সব লাইনকে সে রেন্ডার করবে, সে যতটা নিজের ভাষায় বুঝতে পারছে। যেগুলো বুঝতে পারবে সেগুলো বুঝবে, যেগুলো বুঝতে পারবে না সে যতটা সম্ভব হয় সেন্টার করার চেষ্টা করবে, আদারওয়াইজ অ্যাজ ইট ইজ রেখে চলে যাবে। কিন্তু কোনো এররের জন্য এইচটিএমএল আটকাবে না বা এরর থ্রো করবে না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যে প্রথমে বললাম যে সমস্ত ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু সিনট্যাক্স থাকে, যে লাইন এন্ড হচ্ছে, লাইন এন্ড করার জন্য কিছু সিনট্যাক্স দিতে হয়, অনেক ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ সেমিকোলন আমরা ইউজ করি। যখন কোনো ব্লক অফ কোড, যে এইটা হলে এই কাজটা করো বা এটা না হলে এই কাজটা করবে না, তো কোন কাজটা করব কোন কাজটা করব না, ওগুলোকে আমরা মেনলি বলি কার্লি ব্র্যাকেট। 3 রকমের ব্র্যাকেট আমরা ইউজ করি, একটাকে বলি প্যারেন্থেসিস, টেকনিক্যালি বলি, মানে নন টেকনিক্যালি বলি আমরা ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, যদি এখানে লিখি এটা হচ্ছে প্যারেন্থেসিস, মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ।
আর একটা বলি দ্বিতীয় বন্ধনী, টেকনিক্যালি বলি আমরা কার্লি ব্র্যাকেট ওপেনিং কার্লি ব্র্যাকেট ক্লোজ। আর একটা হচ্ছে তোমার নন টেকনিক্যালি বলি আমরা স্কোয়ার এ ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এটাকে বলি আমরা থার্ড ব্র্যাকেট ওপেনিং থার্ড ব্র্যাকেট ক্লোজ মিনস স্কোয়ার ব্র্যাকেট, টেকনিক্যালি স্কোয়ার ব্র্যাকেট। তো প্যারেন্থেসিস, কার্লি ব্র্যাকেট আর স্কোয়ার ব্র্যাকেট আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইগুলো ইউজ করি হচ্ছে কোনো একটা ব্লক অফ কোড বা কোনো সিনট্যাক্স কে বোঝানোর জন্য, যে তুমি এটা দিয়ে বুঝবে যে তোমার কোন জিনিসটা স্কোপ কতদূর রয়েছে। স্কোপ মানে হচ্ছে যে কতদূর পর্যন্ত তুমি আছো। যেমন আমার বাড়ির মধ্যে আমার ডাক নামটা রয়েছে, তো আমার ডাক নামের স্কোপ কতদূর, বাড়ি পর্যন্ত, বাড়ির বাইরে কিন্তু আমার বাড়ির ডাক নামে কেউ চেনে না, তবে স্কোপ কিন্তু ওইটাই। স্কোপ মানে হচ্ছে যে কোনো জিনিসের তার রিচ কত দূর রয়েছে। তো রিচ গুলোকে বোঝানোর জন্য আমাকে একটা বাউন্ডারি দিতে হবে, একটা বাউন্ডারি। তো বাউন্ডারিটা শুরু কোথায় শেষ কোথায় কি করে বোঝাবো, তো শুরু আর শেষ বোঝানোর জন্য আমরা এই 3 রকমের ব্র্যাকেট ইউজ করি। তো পরে আমরা বুঝবো যে কোথায় কি ইউজ হয়। কিন্তু মজার কথা হচ্ছে HTML এর 3টে ইউজ হয় না। তো যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলছি একদিক থেকে এটা ইউজ হয় কার্লি ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট আর প্যারেন্থেসিস, যদি এই 3টেই বোঝানো হয় ব্লক অফ স্কোপের জন্য, প্লাস হচ্ছে যে লাইন যখন আমরা এন্ড করি যে এই লাইনটা শেষ পরের লাইনে আসো, সেটা ম্যাক্সিমাম আমরা ইউজ করি সেমিকোলন। এই 4টে জিনিসই যদি বলি HTML এ ইউজ হয় না। কারণ 4টে জিনিস HTML ইউজ যদি না হয়, তাহলে HTML কি করে বোঝে যে লাইন শেষ হয়ে গেছে বা আমার স্কোপ শেষ হয়ে গেছে, যে এর কাজটা আদুরি হবে। তখন কিন্তু আমরা ইউজ করি হচ্ছে যাকে বলি আমরা অ্যাকচুয়ালি ট্যাগ, TAG ট্যাগ। ঠিক আছে, আমি নোটটার মধ্যে আসি এবার। এর মধ্যে কি আছে না আমাদের হ্যাঁ এর মধ্যে আছে, ঠিক আছে। এইবারে কি হয়, আমরা যখন বলি যে আমি একটাকে বুঝলাম যে যখন আমরা শুরু করি কোনো জিনিসকে, তো তোমার এরিয়া শুরু হলো এখান থেকে আদ্দূর যাও, তুমি হাওড়ায় হাওড়ায় যাও, হাওড়ায় গিয়ে তুমি NGP তে থামো। তা হাওড়াটা শুরু যে হলো এটাই হাওড়া, ওটা কোত্থেকে বুঝবো? এটা যে NGP আমি কি করে বুঝবো? আমাকে বোঝাতে হবে, কারণ আমার এখানে কোনো কার্লি ব্র্যাকেট নেই, কোনো সেমিকোলন নেই, কোনো আদার কোনো আমার ব্র্যাকেটই প্রোভাইড করছে না ওরা। তখন আমাদেরকে HTML বলে যে আমি তোমাদেরকে কি করব, 2 রকমের ট্যাগ দেবো। একটাকে দেবো হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ। আরেকটাকে বলি আমার সেলফ ক্লোজিং ট্যাগ। ট্যাগ মানে হচ্ছে এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট বা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে পারো, তো অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে আমরা বোঝাই। এই 3টারই অল্টারনেট হচ্ছে এখানে HTML বলে হচ্ছে লেস দেন আর গ্রেটার দেন। এইটাকে বলি আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেনিং, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজিং, তো এটা হয়ে গেল একটা ট্যাগ। এই ট্যাগ, আবার এই ট্যাগটা কোথায় শেষ হচ্ছে, মানে স্টার্ট হলো, এটা স্টার্ট হলো, যে শেষ করব, তো শেষ করার সময় জাস্ট একটা ফ্রন্ট স্ল্যাশ লাগিয়ে দেবো, ফ্রন্ট স্ল্যাশ দিয়ে বন্ধ করে দিলাম। তাহলে এর মানে হচ্ছে এই ট্যাগটা শুরু এখানে, এই ট্যাগটা শেষ এখানে, কিন্তু এটা তো কোনো নাম নেই। কি করে বুঝবো যে এটা কোন ট্যাগ? এরকম যে সব ট্যাগ এরকমই হয়, তো কি করে বুঝবো? তাহলে একটা নাম দিয়ে দেবো, সাপোজ নাম দিয়ে দিলাম এখানে সন্দীপ। তো সন্দীপ হচ্ছে এখানে শুরু, আর সন্দীপ হচ্ছে এখানে ক্লোজ হলো। তো সন্দীপ ট্যাগ ওপেন, সন্দীপ ট্যাগ ক্লোজ, এর মধ্যে যা লিখবো তাহলে এটা হচ্ছে সন্দীপ ট্যাগের কন্টেন্ট। কন্টেন্ট আমরা বুঝেছি একটু আগে, হতে পারে টেক্সট, হতে পারে বাইনারি, যাই হোক না কোনো আলটিমেটলি কন্টেন্ট। তো এখানে কন্টেন্ট থাকবে, এখানে হয়তো কোনো আমার টেক্সট রয়েছে, একটা টেক্সট বা ডেটা রয়েছে, বা কোনো একটা ইমেজ আছে, যা থাকুক না কেন এখানে আলটিমেটলি এটা হচ্ছে আমার কন্টেন্ট। যদি এক কথায় বলি তাহলে হচ্ছে কন্টেন্ট। তাহলে কন্টেন্টটা হচ্ছে এটা, তাহলে এই কন্টেন্টটা কার বিষয়বস্তু? এই কন্টেন্টটা হচ্ছে সন্দীপের বিষয়বস্তু, সন্দীপ ট্যাগের। সন্দীপ ট্যাগ ওপেন এখানে, সন্দীপ ট্যাগ ক্লোজ এখানে। তাহলে এখানে আমাদেরকে ব্র্যাকেট আর ইউজ হলো না, আর লাইন নো এখানে আমাকে বলতে হলো না, লাইন যে শেষ হলো আলটিমেটলি আমাদের ট্যাগ দিয়ে বলতে হয়। তাহলে এটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট ওপেনিং, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ, এটাকে বলি আমরা ট্যাগ। ট্যাগের মাঝখানে যে নাম থাকে তাকে বলি ট্যাগের নাম। তাহলে এটা হলো সন্দীপ ট্যাগ ওপেন আর সন্দীপ ট্যাগ ক্লোজ। আর সন্দীপ ট্যাগের মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট। তাহলে এই কন্টেন্ট, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ, এই 3টাকে একসাথে বলি আমরা এলিমেন্ট। এখন বুঝতে পারছি এলিমেন্ট কোনটা? তাহলে HTML এ হচ্ছে সবই এলিমেন্ট। তাহলে যদি কোনো কন্টেন্ট নেই তাহলে এটা কিন্তু ট্যাগ, যদি কন্টেন্ট আছে তাহলে হলো এলিমেন্ট। তাহলে এমন কোন কন্টেনার, এবার আসি কন্টেনারে। তাহলে আমরা বাড়িতে যেরকম কন্টেনার রাখি, চাল রাখার জন্য, ডাল রাখার জন্য, অয়েল রাখার জন্য, জল রাখার জন্য, ফ্রিজের মধ্যে ঝুড়ি রাখার জন্য ঝুড়ি থাকে, বাস্কেট, ফ্রুটস রাখি, ভেজিটেবল রাখি, সবই কন্টেনার। তো আলটিমেটলি পুরো প্রোগ্রামিংটাই হচ্ছে আলটিমেটলি কন্টেনার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাই ইউজ করি সবই কন্টেনার। একটা কন্টেনার, কন্টেনারের মধ্যে কি থাকবে? আমার বাড়ি থেকে খাবার, ওখান থেকে ডেটা। ডেটাটা কোন টাইপের তাকে বলি আমরা ডেটা টাইপ। তো আলটিমেটলি কন্টেনারটাই হচ্ছে ভেরিয়েবল, যে x = 5। তো 5টা হচ্ছে আমার ডেটা, ডেটাটার কন্টেনারকে এক্স, তো এক্স এর মধ্যে 5কে রাখলাম। তাহলে এক্স হচ্ছে একটা নর্মাল ভেরিয়েবল। এবার এক্স হতে পারে, এক্স এর মধ্যে একটা 5 না হয় অনেকগুলো 5 থাকতে পারে, অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, সিরিজ অফ এলিমেন্ট থাকতে পারে। যখন সিরিজ অফ ক্যারেক্টার বলি তখন বলি আমরা স্ট্রিং, STRING স্ট্রিং। যখন সিরিজ অফ এলিমেন্ট থাকে তখন বলি আমরা অ্যারে। পিএইচপিতে পড়বো আমরা অ্যারে। অ্যারের পর চলে আসে হচ্ছে ফাংশন, আর ফাংশনের পর চলে আসে হচ্ছে অবজেক্ট, বলে পরে আমরা পড়বো।
তাহলে এগুলো অবজেক্ট বলি বা ফাংশন বলি বা অ্যারে বলি বা ভ্যারিয়েবল বলি, আলটিমেটলি এগুলো কি সবই হচ্ছে কন্টেনার। আর কন্টেনারের টাইপ আছে, যে টাইপ মানে হচ্ছে তুমি কোন রকমের কন্টেনারে রাখছো। সাপোজ একটা পাত্রের মধ্যে তুমি মনে করে একটা 1 লিটারের অয়েল আছে মনে করো, তাহলে ওটা x = অয়েল, তাহলে একটা ওর মধ্যে শুধু একটাই আছে, তাহলে সিঙ্গেল ভ্যারিয়েবল। এবার একটা মনে করো বড় বাক্স আছে, তোমার অনেকগুলো তুমি ডিফারেন্ট ডিফারেন্ট তেল রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট খাবার রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে, তাহলে ওটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এলিমেন্ট তোমার একটা পাত্রের মধ্যে আছে। ওই পাত্রের নাম দিয়েছে এক্স। এক্স তো কমন, তো x = একটা যদি খাবারের বিস্কিট হয়, তাহলে ওটা একটা সিঙ্গেল ভ্যারিয়েবল, কারণ একটা টাইমে সিঙ্গেল টাইমে একটা ভ্যারিয়েবল একটা ডেটাকে হোল্ড করছে, দ্যাট ইজ নর্মাল ভ্যারিয়েবল। যখনই মাল্টিপল এলিমেন্টকে হোল্ড করবে তখনই আমরা টেকনিক্যালি বলি হচ্ছে অ্যারে। তো পিএইচপি পড়লে তো অ্যারে কনসেপ্টটা বুঝবো। তাহলে আলটিমেটলি ওইরকমই যখন একটা ভ্যারিয়েবল অনেকগুলো লাইন অফ কোডকে হোল্ড করে তখন বলি আমরা ফাংশন। আবার একটাই ভ্যারিয়েবল যখন ওইরকম অনেকগুলো ফাংশন অনেকগুলো স্টেটমেন্ট একসাথে র্যাপার করে দেয় একটা ক্যাপসুলের মতো, যেটা বলে আমরা এনক্যাপসুলেশন, যখন আমরা পিএইচপি পড়বো বুঝবো যে এনক্যাপসুলেশন, যে ওর মধ্যে অনেকগুলো টাইপ একসাথে রাখা আছে কিন্তু মিক্সও হচ্ছে না, যখন খুশি আমি বারও করতে পারি, তখন বলি আমরা ওটাকে অবজেক্ট। তো এগুলো সবই হচ্ছে ডেটাগুলোকে রাখার কন্টেনার। আলটিমেটলি অর্গানাইজড ওয়েতে ডেটাগুলোকে রাখছি আমরা। তো যখনই কন্টেনারের কথা আসছে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বুঝলাম যে অবজেক্ট রয়েছে, অ্যারে রয়েছে, ফাংশন রয়েছে, অ্যান্ড ভ্যারিয়েবল রয়েছে। তাহলে তো এইচটিএমএল কি আছে? এইচটিএমএল কিছুই নেই। তাহলে এইচটিএমএল এর কন্টেনার কোনগুলো? এইচটিএমএল এর কন্টেনার হচ্ছে ট্যাগগুলো। এই ট্যাগগুলো হচ্ছে আমাদের কন্টেনার বা পাত্র, যার মধ্যে আমরা কিছু আমাদের কন্টেন্ট রাখবো। কন্টেন্ট হতে পারে টেক্সট, কন্টেন্ট হতে পারে কোনো স্ট্রাকচার, হতে পারে কোনো আরেকটা কন্টেনার, মানে একটা বাক্সের মধ্যে একটা বাক্স হতেই পারে, ওর মধ্যে একটা বাক্স হতেই পারে, কোনো ইমেজ হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, পিডিএফ ফাইল হতে পারে, যা কিছু হতে পারে, কন্টেন্ট তো কন্টেন্টই হয়। তাহলে কন্টেন্টটা কে হোল্ড করছে? এই ট্যাগ গুলো। তাহলে ট্যাগটা বুঝতে পারলে, তো ট্যাগ, ওপেনিং ট্যাগ, তার কন্টেন্ট আর ক্লোজিং ট্যাগ একসাথে তিনটেকে বা এই লাইনটাকে যদি এক লাইনে লিখতাম এইভাবে, তাহলে এটা হচ্ছে একটা এলিমেন্ট। এটা হচ্ছে একটা এলিমেন্ট। তো এইচটিএমএল এ ভালো করে দেখো এবারে, এইখানে এইটার মধ্যে সবই কিন্তু এরকমই কিছু না কিছু একটা ডিজাইন মনে হচ্ছে, আমি পরে আসছি এগুলোর নাম কি। সবই কিন্তু দেখতে এরকমই। তাহলে কি বললাম? এইচটিএমএল ইজ এ কালেকশন অফ এলিমেন্টস। যেরকম হোয়াট ইজ স্ট্রিং? স্ট্রিং ইজ এ কালেকশন অফ ক্যারেক্টার্স। ওইরকমই হোয়াট ইজ অ্যারে? অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস হতে পারে। ওখানে ওখানে এলিমেন্ট কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অন্য হয়ে গেল। ঠিক আছে, এইখানে কিন্তু এলিমেন্ট বলে বলছি আমরা এইটাকে, যেখানে আমার ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ রয়েছে, কন্টেন্ট রয়েছে। যখন পিএইচপি পড়বো তার এলিমেন্টটা, কনসেপ্টটা একই, ওটা অন্যভাবে বুঝতে হয় যেহেতু ওখানে অ্যারে আছে বা এসব আছে। তাহলে এটা হচ্ছে একটা এলিমেন্ট। তাহলে এইটারই রিপিটেশন হচ্ছে এইখানে, ভালো করে দেখো এবার। যা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা লাইন শুধু এক্সট্রা লেখা আছে, এখানে একটা লাইন, এইটা। এইটা বাদে বাকি দেখো সব দেখতে এরকমই। তাহলে এক কথা কি বুঝলাম? HTML ইজ এ কালেকশন অফ এলিমেন্টস অ্যান্ড ইট ইজ ফুল ফর্ম ইজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন? হাইপার টেক্সট মানেই হচ্ছে, হাইপার কথা মানেই হচ্ছে লিঙ্ক। মানে আমরা এমন একটা ফাইল, যে ফাইলের মধ্যে আমরা ওই ফাইলের কোনো সেকশন বা তার বাইরে কোনো সেকশন বা বাইরের কোনো পেজ বা আউটার ওয়ার্ল্ডের কোনো পেজে আমরা যেতে পারি ওই জায়গা দিয়েই, যেটা অ্যাঙ্কার ট্যাগ বলতে পারো, ভাবতে পারো, যেতে পারি। ওই জন্য ওটা হাইপার টেক্সট। হাইপার মানে হচ্ছে লিঙ্ক, আর মার্কআপ মানে হচ্ছে ট্যাগ ইউজ হচ্ছে। মার্কআপ কথা মানে হচ্ছে একটু ট্যাগ। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলাটা কিন্তু ভুল না কম্পিউটারের ভাষায়, কিন্তু যদি টেকনিক্যালি বলতে হয় এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে ফাংশন, মানেই হচ্ছে তোমার প্রসেসিং, মানে হচ্ছে কম্পিউটেশন। এখানে আমি না কম্পিউটেশন করছি, না প্রসেসিং করছি, না ফাংশন আছে, না অবজেক্ট আছে, কিছুই নেই। অবজেক্টও বাদ দিয়ে দিই, অবজেক্ট তো সিতে নেই, তো অবজেক্ট ছাড়াও তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় সি। তো অবজেক্ট যদি বাদও দিয়ে দিই তাহলে বাকি জিনিস তো নেই যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়, প্রোগ্রাম করা যায়। এই জন্য ওটা, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা ইন্টারনালি পেজের মধ্যে হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে পারি, লিঙ্ক ক্রিয়েট করতে পারি, পেজের বাইরেও লিঙ্ক ক্রিয়েট করতে পারি, অ্যাজ ওয়েল এটা ট্যাগের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর এটা কালেকশন অফ এলিমেন্টস। তাহলে দেখো এই এক্সাম্পল দিলে বুঝতে পারবে এখন কোথায়। এটা এটা ট্যাগ নেম, কেউ যা নাম দেবে। আর এখানে হচ্ছে তোমার কন্টেন্ট থাকবে, কন্টেন্টটা যাই থাকুক না কেন, সেটা আমাদের টেক্সট হতে পারে, অডিও, ভিডিও, ইমেজ, যা হতে পারে। আর এটা ক্লোজ করে দিলাম। তো এটা ওপেনিং ট্যাগ, কন্টেন্ট অ্যান্ড ক্লোজিং ট্যাগ। অনেকগুলো ট্যাগ আছে যে ক্লোজিং ট্যাগ হয় না, মানে এই ট্যাগটা হয় না, তাকে বলি আমরা সেলফ ক্লোজিং ট্যাগ। এটাও আমরা দেখবো কিছু সেলফ ক্লোজিং ট্যাগ, সে নিজের মধ্যে ক্লোজ হয়ে যায়। মানে এটা এটা হচ্ছে ওর ট্যাগ। অনেক সময় ট্যাগের বাইরেও, মানে যদি আমরা এক্সাম্পল দিই, এটা লেখাটাও ঠিক না লেখাটাও ঠিক। মানে একটা ট্যাগ যদি হয়, আমরা এইভাবে লিখতে পারি, একটা ট্যাগ রয়েছে মনে করো, আমরা এখানে দিই এটা, আর এখানে নামটা চেঞ্জ করে দিই না, এইটা, এটা একটা ট্যাগ। এটা ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের ইকুয়াল হয়ে গেল, এটাও লেখা যায় আবার এটাকেও বাদ দিয়েও লেখা যায়।
তো এটাকে বলাও দরকার এই জন্য যে রিয়াক্ট যখন পড়বে তোমরা কোনো ভবিষ্যতে, তো রিয়াক্টে সবসময় ক্লোজিং ট্যাগ দিতে হয়, ক্লোজিং ট্যাগ ছাড়া রিয়াক্ট কাজ করে না। তো যেগুলোর ক্লোজিং ট্যাগই হয় না তখন ওগুলোকে এইভাবে ক্লোজ করে দিতে হয়। তো এগুলো হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, মানে নিজের ট্যাগ নিজে সে ক্লোজ করে নিল, আর এগুলো হচ্ছে এই ট্যাগ। তাহলে তোমরা বলবে স্যার তাহলে এইটার মধ্যে কন্টেন্ট রাখলাম, এটার কন্টেন্ট রাখবো না? না, রাখবো, নিশ্চয়ই রাখবো, কন্টেন্টও রাখবো। ও রাখার স্টাইলটা আলাদা, ঠিক আছে, কন্টেন্ট কিভাবে থাকে সেটা বুঝবো। তো সেলফ ক্লোজিং ট্যাগ লিখতে হয় এভাবে, আর এটা হচ্ছে ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ লিখতে হয় এভাবে। তাহলে এইচটিএমএল কি? এইচটিএমএল ইজ এ কালেকশন অফ এলিমেন্টস বা ট্যাগস বলতে পারো এক কথায়, যেটা তোমার, আরে হোয়াট ইজ এলিমেন্ট? এলিমেন্ট হচ্ছে যেখানে তোমার ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ অ্যান্ড কন্টেন্ট, এই তিনটাকে একসাথে বলি আমরা এলিমেন্ট। তাহলে এই ট্যাগ গুলোর যে নাম থাকবে আলটিমেটলি এগুলো সবই হচ্ছে কন্টেনার, পাত্র। একটা মজার কথা ভাবো ভালো করে ভাবো, মানে আমাদের রিয়েল লাইফের প্রোগ্রামিং এর মধ্যে একটা ডিফারেন্স কি হয়? ডিফারেন্স তো হচ্ছে এইটা, যে মনে করো সাপোজ বিস্কিট, একটা বিস্কিট তুমি একটা জারের মধ্যে রাখো, বা একটা প্লাস্টিকের বক্সে রাখো, বা একটা কাগজের উপর রাখো, বা একটা তেলের ডাব্বার মধ্যে রাখো, যার মধ্যে রাখো না কেন বিস্কিটটা বিস্কিটই, কিন্তু তার বিহেভিয়ারটা চেঞ্জ হয় না। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পুরো উল্টো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হয়, কন্টেনার ডিসাইড করে ওর বিহেভিয়ারটা। তোমার x=5, এক্স এর ভ্যালু তোমার কন্টেনার ডিসাইড করবে যে ওর বিহেভিয়ারটা কিরকম হবে। এইচটিএমএল হোক বা তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পড়বো আমরা, অ্যারে ফ্যারে পড়বো, তখনও একই, যে কন্টেনারটা বিহেভিয়ারটাকে ডিফাইন করা হচ্ছে কন্টেনার। এরকম না যে আমার ডেটা সেম রয়ে যাবে। আমরা একই ডেটা, পাইথন এক্সাম্পলটা এই জন্য নিচ্ছি, পাইথন এক্সাম্পল সুবিধা হয়ে যায়, যে একই ডেটা যখন আমরা লিস্টে নিই, ডেটা স্ট্রাকচার, যে পাইথনের মধ্যে ডেটা স্ট্রাকচারের মধ্যে অ্যারে থাকে না, ওখানে আমরা লিস্ট, টাপল, সেট, ডিকশনারি এগুলো পড়ি। তো ওই এক্সাম্পল নিচ্ছি এই জন্য, যেটা আমাদের পার্ট না, জাস্ট বোঝানোর জন্য। ওই এক্সাম্পলটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল এটা বোঝার জন্য, যে ওখানে তোমার একই ডেটা, ডেটা স্ট্রাকচারের চারটা ফর্ম আছে, ওখানে ওখানে অ্যারে বলে কিছু নেই, ওখানে অ্যারের বদলে চারটা আমাদেরকে স্ট্রাকচার দিয়ে দেয়। তো একই ডেটাকে যদি আমি লিস্টের মধ্যে পাস করি, ওটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার নাম একটা, তো ওখানে তার বিহেভিয়ারটা আলাদা। ওই একই ডেটাকে যখন আমরা টাপলের মধ্যে পাস করি তার বিহেভিয়ারটা আলাদা। ওটাকে যদি সেটের মধ্যে পাস করি তার বিহেভিয়ার আলাদা। তার আলটিমেট ডেটা কিন্তু সেম, কন্টেনার আমার বিহেভিয়ারটাকে বদলে দিল। এক্সাম্পলটার উদ্দেশ্য এটাই ছিল যে ওইটাই বোঝানোর জন্য যে এইচটিএমএলও সেম, যে আমরা এইখানে যে মাই ফার্স্ট হেডিং, যে এই কথাটাই আমি যদি লিখি এইখানে, এটার মধ্যে যদি লিখি এখানে, তা আমার কিন্তু লেখাটা কিন্তু সেম, মাই ফার্স্ট হেডিং এখানেও, মাই ফার্স্ট হেডিং এখানেও, কিন্তু ট্যাগ গুলো ডিফাইন করে দিচ্ছে আমার কাজ কি। দেখো আমার ট্যাগ গুলো ডিফাইন করে দিলো, মাই ফার্স্ট হেডিং লেখাটা এখানে বোল্ডে আছে বা বড় আছে একটু, আর নিচে লেখা খুব ছোট আছে, তবে কন্টেন্ট তো সেমই ছিল, মাই ফার্স্ট হেডিং। কে বদলালো বিহেভিয়ারটাকে? বদলালো ট্যাগ। তাহলে আলটিমেটলি এটাই হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে অ্যারে, তার ডেটা স্ট্রাকচার, তার ফাংশন, তার অবজেক্ট, ওগুলোই বদলে দেয় তার স্ট্রাকচার, তার বিহেভিয়ারটাকে। ঠিক আছে? তো ওটাকে ভালো করে বোঝার জন্য যদি আমরা এখানে এইচটিএমএল এ বুঝি, তো আলটিমেটলি ট্যাগ গুলো হচ্ছে তার কন্টেনার, মানে পাত্র। ওর মধ্যে তুমি কন্টেন্টকে যখন রাখবে, তো কন্টেন্টের বিহেভিয়ারটা কার উপর হবে? তুমি যে ট্যাগটা নিচ্ছ, মানে যে পাত্রটা নিচ্ছ। মানে বিস্কিটটাকে যদি তুমি একটা H1 ট্যাগ নাও, তো বিস্কিটটা H1 ট্যাগের মতো হয়ে যাবে। বিস্কিটটাকে যদি পি ট্যাগে রাখো, তো পি ট্যাগের মতো বিস্কিটটা হয়ে যাবে। বিস্কিটটা কিন্তু বদলে গেল তখন, কিন্তু বিস্কিটটা বিস্কিটই, কিন্তু তার বিহেভিয়ারটা কিন্তু বদলে গেল। তো এইখানে কি হয়, এইচটিএমএল এর মধ্যে এই প্রথম লাইনটা লেখা আছে, এর মানে হচ্ছে এটা কোন ভার্সনের এইচটিএমএল। প্রথমে বললাম যে এইচটিএমএল রান করে হচ্ছে ব্রাউজারের মধ্যে। তো ব্রাউজারকে প্রথমে বলে দিতে হয়, এটা না লিখলেও চলে, কিন্তু ব্রাউজারকে বেশি আমরা চাপ দিই না, ওকে বলি বাবা তুমি বেশি বুঝতে যেও না, তুমি এটা কাজ করো, এটা হচ্ছে HTML5, তো লিখতে হয়। এটা বুঝতে পেরেছি লেখার নিয়মটা, যে লেস দেন গ্রেটার দেন হচ্ছে এইটা লেখা। এটা ছিল ট্যাগ, এর মধ্যে লিখতে হয় এক্সক্লামেশন মার্ক ডক টাইপ স্পেস HTML। এর মানে হচ্ছে দিস ইজ ইকুইভ্যালেন্ট উইথ HTML5। এটাকে বলি তাহলে এটা হচ্ছে HTML5 এর সিনট্যাক্স, মানে এটা হচ্ছে HTML5। ব্রাউজার বুঝে গেল যে আচ্ছা আমাকে HTML5 এর রুল বুক নিতে হবে, HTML1 2 3 4 5 এতগুলো আছে। ও কি করে বুঝবে যে কোন কোন ট্যাগটা কার জন্য? মানে প্রত্যেকটা ভার্সনে কিছু ট্যাগ এসছে। তো প্রথমে কি করলো, আচ্ছা HTML5, তাহলে HTML5 এর যে রুল বুক বা নিয়মের যে বইটা ওর কাছে আছে, ও নিয়ে হাতে বসে গেল। এইবারে ওর কাছে লেখা আছে যে HTML ট্যাগের কাজ কি, হেডের কাজ কি, টাইটেলের কাজ কি, সব কন্টেনার। তো প্রত্যেকটা কন্টেনারের কাজ কি ও জানে, আর ওর মধ্যে যে কন্টেন্ট রয়েছে ওই কন্টেন্টটাকে ওই টাইপটার মধ্যে সে কনভার্ট করে দেয়, বাস এটুকুই কাজ হচ্ছে এটা। মানে HTML এর মেন কাজ এটাই। তো HTML কি বুঝলাম? HTML ইজ এ কালেকশন অফ এলিমেন্টস আর ইট ইজ আ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এটা শুরু হয় হচ্ছে কোন ভার্সনের ফাইল সেটাকে বোঝানোর জন্য, সেটাকে লিখি আমরা এই সিনট্যাক্স দিয়ে। আর তারপর শুরু হয়ে যায় আমাদের মেন কোড, যাকে বলি আমরা HTML ট্যাগ শুরু আর HTML ট্যাগ শেষ। ভালো করে লক্ষ্য করে দেখো এবার, এইটাকে যদি বাদ দিয়ে দাও এখান থেকে, তাহলে এর মধ্যে দেখো HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ, এটা রইলো।
এটা তো অপশনাল বললাম, এটা তো প্রথমটা অপশনাল। তাহলে এই ট্যাগটা এইচটিএমএল ট্যাগ আর এইচটিএমএল ট্যাগ শেষ, মানে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ। তাহলে আমরা প্রথমেই বললাম যে ব্রাউজার রিড করে, তো ব্রাউজারকে তো বলতে হবে যে আমাদের ফাইলটা তুমি কতদূর রিড করবে, কোথায় শুরু করবে কোথায় শেষ করবে, বলতে হবে তো। তাহলে এইচটিএমএল ট্যাগ শুরু আর এইচটিএমএল ট্যাগ শেষ, এর মানে হচ্ছে তুমি এর মধ্যে যা থাকবে তুমি সেটাই রান করবে, এর বাইরে তোমাকে রান করতে হবে না। রান করবে কিন্তু কিছু অ্যাপ্লাই করতে হবে না। যদি তুমি এর বাইরে লিখে দাও তোমার কোড রান করবে নিশ্চয়ই, কিন্তু ওটা গুড অ্যাপ্রোচ না, তুমি তার বিয়ন্ড চলে গিয়ে কিছু রান করাচ্ছ, সেটা অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে? তো এইচটিএমএল ট্যাগ শুরু, এইচটিএমএল ট্যাগ শেষ, মানে যা হবে এর মধ্যেই হবে। এর মধ্যে ও বুঝে গেল, এবার এর মধ্যেও হচ্ছে তোমার দুখানা পার্ট। কি কি পার্ট? একটা পার্ট দেখো লেখা আছে হেড, আর একটা পার্ট হচ্ছে বডি। যদি এগুলোকে বাদ দিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এটাকে বাদ দিয়ে দিলাম আর এটাকে বাদ দিয়ে দিলাম। দেখো একটা পার্ট হচ্ছে হেড, হেড ট্যাগ ওপেন, হেড ট্যাগ ক্লোজ। আর একটা বডি, বডি ট্যাগ ক্লোজ, বডি ওপেন। মানে ভালো করে ভাবে দেখো, তাহলে ট্রি স্ট্রাকচারটা একটাকে বললাম ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। না প্রথমে কি আছে? প্রথমে আছে এইচটিএমএল একদম উপরে। এইচটিএমএল এর নিচে দুটো উইংস, একটা উইংসে হেড, একটা উইংসে বডি। আর তারপর তোমার হেডের মধ্যে কিছু উইংস থাকতে পারে, আর ম্যাক্সিমাম উইংস থাকবে হচ্ছে বডির মধ্যে, মানে মেনলি বডির মধ্যে উইংস থাকবে। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে এখন, যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে এন্ড টু এন্ড, ইউআরএল বাদ দিয়ে, ইউআরএল যে লেখাটা আছে এটা বাদ দিয়ে, মানে বডির মধ্যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা পুরো জায়গাটাই হচ্ছে বডিটা। এর মধ্যে যা দেখতে পাচ্ছ এইটা, তুমি যা লিখবে এখানে এটাই আমার এখানে রেন্ডার হচ্ছে। আমি এখন সেভ করি, এখন দেখো লেখা আছে এটা হচ্ছে রেন্ডার। দেখো এখানে এই রেন্ডার দেখতে পাচ্ছ কোথায়? এগুলো বাদ দিয়ে দিই, দাঁড়াও এগুলো বাদ দিয়ে দিই, এইটা। এই যে দেখতে পাচ্ছ বডিটা একটা, এটা হচ্ছে আমাদের এরিয়া। ঠিক আছে? না ইউজারের এরিয়া, ইউজার বলতে আমরা, আমরা যা কোড লিখবো ইউজারকে যা দেখাবো, flipkart.com খুলে যা দেখতে পাচ্ছ সব কোড থাকবে এই ট্যাগের মধ্যে। ব্রাউজার বুঝতে পারা যাবে যে রেন্ডারেবল এরিয়া, যে রেন্ডার করতে হবে সেই এরিয়াটা হচ্ছে বডি ট্যাগ ওপেন, বডি ট্যাগ ক্লোজ। এটা বোঝা গেল। এই ট্যাগ ছাড়া এই ট্যাগের মধ্যে যেগুলো কোড গুলো রান করবে, রান করার জন্য কিছু ডিপেন্ডেন্সিস ফাইল দরকার। আমরা বুঝলাম একটু আগে যে এইচটিএমএল তো স্ট্রাকচার, এইচটিএমএল এর মধ্যে একটা কন্টেন্ট থাকে। ওই কন্টেন্টটাকে বিউটিফাই করার জন্য কে রেসপন্সিবল? সিএসএস। ওটা ইন্টারাক্টিভ প্রজেক্ট রেসপন্সিবল জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট, সিএসএস এগুলো কোথায় লিখবো? লেখার অনেকগুলো ওয়ে আছে, পড়বো আমরা তো বুঝবো। লেখার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা বেস্ট অ্যাপ্রোচ যে থার্ড পার্টি ফাইল বানিয়ে ফাইলটাকে লিঙ্ক করে দাও। আমরা যখন সিএসএস পড়বো, জাভাস্ক্রিপ্ট প্রথমে বুঝবো, জাস্ট ব্রিফ বুঝছি আমরা এই জন্য যে এইচটিএমএল টা পড়ছি আজকে। এইচটিএমএল এর মধ্যে এই হেড ট্যাগের মানে হচ্ছে যে ব্রাউজারের কে বোঝানোর জন্য, এটা ব্রাউজারের পার্ট, আমাদের পার্ট না। আমাদের পার্ট হচ্ছে এইটা বডি, বডির মধ্যে যা দেবো সেটা ডিসপ্লে হবে। ডিসপ্লে হওয়ার জন্য যদি কোনো ডিপেন্ডেন্সি দরকার আছে, বা ব্রাউজারকে বোঝার জন্য কিছু ডিপেন্ডেন্সি দরকার আছে, সেগুলো হচ্ছে হেড ট্যাগ। কি কিরকম? যেরকম এসইও ট্যাগ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ব্রাউজারকে বোঝার জন্য, আমাদের কাজ না ওটা। এসইও, এসইও হলে আমাদের কিছু বডির মধ্যে কিছু ডিসপ্লে চেঞ্জ হয় না, ওটা ব্রাউজারের জন্য। ব্রাউজার বুঝবে, ব্রাউজার ওটা গুগলকে বলবে, গুগল ওটাকে র্যাঙ্কিং করবে। এসইও ট্যাগ। টাইটেল ট্যাগ, কোনো একটা পেজের যে হেডিং থাকে টাইটেল ট্যাগ, ওটা ওখানকার ট্যাগ। অনেকগুলোর মধ্যে আমরা ভিউ কোড দিই, যে আমাদের যখন রেসপন্সিভ বানাতে হয় কোনো সাইট, যে মোবাইলের মধ্যে কত হলে কি খুলবে তার একটা ইনিশিয়াল একটা লাইন লিখতে হয়। তো এইরকম ট্যাগ গুলো যেগুলো হচ্ছে আমাদের রেন্ডারেবল এর মধ্যে পড়ে না, রেন্ডার করার জন্য সাপোর্টিং, টেকনিক্যালি বলি আমরা ডিপেন্ডেন্সি ফাইলস বা ডিপেন্ডেন্সিজ, বা ডিপেন্ডেন্ট বলতে পারো। তো টেকনিক্যালি বলে ডিপেন্ডেন্সিজ। তো ডিপেন্ডেন্সিজ গুলো রাখতে হয় হচ্ছে হেড ট্যাগের মধ্যে। হেড ট্যাগটা রেন্ডার হয় না, রেন্ডার করার জন্য আমাদেরকে হেল্প করে। তো এর মধ্যে মেন কি কি থাকে? মেন যদি বলি আমরা তাহলে হচ্ছে একটা টাইটেল ট্যাগ, এক নম্বর এর মধ্যে থাকে। নাম্বার টু হচ্ছে সিএসএস। নাম্বার থ্রি হচ্ছে জেএস। নাম্বার থ্রি হচ্ছে তোমার এসইও। আর এটা হচ্ছে আর একটা তোমার রেসপন্সিবল কোড। বাস এটা হচ্ছে মেন, এগুলো থাকে আমাদের। তাহলে আমরা কি বুঝলাম? যে হেড ট্যাগটা হচ্ছে মেনলি ডিপেন্ডেন্সিস গুলো দেওয়ার জন্য, রেসপন্সিভের একটা লাইন কোড লিখতে হয় তার জন্য, এসইও ট্যাগের সমস্ত আমাদের ওই যেগুলো পেয়ারিং বলি আমরা, কন্টেন্ট আর টাইপ বলি, সেগুলো রাখতে হয়। আর সিএসএস তো রাখতেই হয়। আর টাইটেল ট্যাগ একটা রয়েছে, যে ট্যাগটা দিয়ে আমরা ব্রাউজারের মধ্যে হেডিং দেখতে পাই, সেইটা। তো এইগুলো হচ্ছে হেড ট্যাগ, যেটা আমাদের কাজের না, আমাদের বডি ট্যাগকে রেন্ডার করতে হেল্প করে। তার কিছু ডিপেন্ডেন্সি রাখি আমরা হেড ট্যাগের মধ্যে।
এটা হলো আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার, এটা হচ্ছে একটা স্ট্রাকচার, মানে এটাই হচ্ছে HTML এর ফাইল, যে HTML এখানে শুরু হলো, HTML এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। মানে এর মধ্যে যা থাকবে এটা হচ্ছে HTML এর পুরো একটা বয়লার প্লেট, টেকনিক্যালি বলি এটাকে বয়লার প্লেট, মানে হচ্ছে HTML এর মধ্যেই, মানে এর মধ্যে পুরো ওয়েবসাইটটাই রেন্ডার হবে। রিয়াক্ট বাদে, রিয়াক্ট তো অন্য কনসেপ্টে চলে, তো রিয়াক্ট বাদে যদি আমরা বলি ট্র্যাডিশনাল ওয়েবসাইট, তো ট্র্যাডিশনাল ওয়েবসাইটের জন্য এটা হচ্ছে একটা স্ট্রাকচার, যতগুলো পেজ হবে ততগুলো পেজে আমাদের এই স্ট্রাকচারটাই থাকবে। সেই স্ট্রাকচারটা আমরা কোনো একটা ফাইল থেকে মাস্টার বানিয়ে নিয়ে আসি, বা আলটিমেটলি আমরা ওই ওর মধ্যেই লিখি, আলটিমেটলি ওই ব্রাউজারের মধ্যে যখন রিলোড হবে তো এই পুরো কোডটাই লোড হবে, পুরো কোডটাই লোড হবে, তবেই আমরা কিন্তু যে কোনো একটা পেজ দেখতে পারবো, আদারওয়াইজ কিন্তু পেজ দেখতে পারবো না, মানে রিফ্রেশ হতেই হবে, রিলোড হতেই হবে। যেহেতু আমরা অ্যাজাক্স বা রিয়াক্ট ইউজ করছি না, তো এখানে পুরো পেজই রিলোড করতে হবে। দিস ইজ দ্য স্ট্রাকচার। আমরা নেক্সট ক্লাসে HTML-টাকে কন্টিনিউ করবো, অনেকটাই এগোবো, মানে খুব পেছে যাবো এগুলোকে নিয়ে আর ট্যাগ গুলোকে নিয়ে। এখন আমরা বুঝতে পেরে গেছি যে ট্যাগ কেন ইউজ করি আমরা। ট্যাগ হচ্ছে একটা কন্টেনার, কন্টেনারের মধ্যে কন্টেন্ট রাখলে ট্যাগ গুলো ডিসাইড করে যে আমাদের কি টাইপের বিহেভিয়ার হবে, কত রকমের ট্যাগ আছে। হ্যাঁ, তো এই নোটটাকে একটু তোমরা চোখ বলে রাখবে, সবসময় প্র্যাকটিস রাখবে, যে ক্লাসটা শুরু হওয়ার পর যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে কিন্তু একটু টাইম লাগবে। আর যদি তোমরা আগের থেকে পড়ো আর তারপর যদি ক্লাসটাকে দেখো, তাহলে কিন্তু তোমার ক্লাসটা জাস্টিফাই হবে। তো যে ট্যাগ গুলো আমাদের দরকার আমাদের কোর্সের মধ্যে সেগুলোই, আর এর মধ্যে অনেক ট্যাগ এখন ইউজও হয় না একটা ওয়েবসাইটে, যেগুলো মেন মেন ট্যাগ থাকবে সেগুলো আমরা এর মধ্যে দেখবো।